ওকে, আজকে সেশনটি শুরু করার আগে আমরা একটু আমাদের গত দুটো সেশনে আমরা যে আলোচনা করেছিলাম আমরা একটু ফ্ল্যাশব্যাক করি। হ্যাঁ, তো আমরা কথা বলেছিলাম আমাদের মিস্টার জালাল ভাইয়ের একটা কোম্পানি নিয়ে। জালাল ভাইয়ের একটা স্টিল মিল, যারা রড প্রডিউস করে। এবং জালাল ভাইয়ের ইনিশিয়াল মূলধন ছিল 1 কোটি টাকা, এবং 1 কোটি টাকা দিয়ে উনি উনি ব্যবসাপাতি শুরু করলেন, এবং কোম্পানির নাম ছিল জালাল প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো জালাল ভাই চিন্তা করলেন যে মানুষের কাছ থেকে আমি আরো মূলধন নিয়ে আমার কোম্পানিটা একটু বড় করি, ব্যবসাটা একটু আরেকটু গ্রো করব। তো এই জন্য ওনার আরো 1 কোটি টাকা প্রয়োজন। ওনার কিন্তু ইনিশিয়াল 1 কোটি টাকা দিয়ে উনি হচ্ছে যে ব্যবসা শুরু করছে, ওনার আরো 1 কোটি টাকা দরকার। উনি চিন্তা করলেন যে 10 টাকা মূল্যের 10 লাখ শেয়ার উনি বিক্রি করবেন, এবং বিক্রি করে এই টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে উনি সংগ্রহ করবেন। তাহলে 10 লক্ষ শেয়ার বিক্রি করবে, প্রতি শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। 100 জন ব্যক্তি এই শেয়ারগুলো কিনে নিতে আবেদন করলেন। বাস্তব অবশ্যই এরকম রাউন্ড ফিগার না, বাস্তব আরো অনেক বেশি মানুষ আবেদন করবে। তো পাবলিক, মানে সাধারণ মানুষ, এই 10 লক্ষ শেয়ার কিনে নিল। 10 লক্ষ শেয়ার যেহেতু 100 জন ব্যক্তি আবেদন করলো, তার মানে প্রত্যেকে 10,000 পিস শেয়ার পেল। তার মানে 100 জন ব্যক্তির প্রত্যেকে 10,000 পিস শেয়ারের মালিক, এবং প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তাহলে 100 জন ব্যক্তি প্রত্যেকে 1 লাখ টাকা করে জালালের কোম্পানিতে বিনিয়োগ করলো। আমরা বলছিলাম এই প্রসেসটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। এবং এর মাধ্যমে জালালের কোম্পানিতে আমজনতাও এই কোম্পানির মালিক হয়ে গেল, এবং কোম্পানির নাম হয়ে গেল জালাল পাবলিক লিমিটেড কোম্পানি। আর জালাল কোম্পানির শেয়ারের অবস্থা হচ্ছে এরকম যে 1 লক্ষ শেয়ার হচ্ছে জালাল ভাইয়ের কাছে, আর 1 লক্ষ শেয়ার পাবলিকের কাছে, তার মানে 50-50। আমরা বলেছিলাম যে এখানে তার অনেক রকম ডিস্ট্রিবিউশন হতে পারে। যে জালাল ভাই ডিরেক্টর, তার কাছে শেয়ার হচ্ছে যে আম, এখানের মধ্যে 1 লক্ষ, বাকি দেখা গেল পাবলিকের কাছে হচ্ছে 5 লক্ষ, তারপরে ইনস্টিটিউটের কাছে 4 লক্ষ, ফরেন আরো 1 লক্ষ, হ্যাঁ, এরকমও হইতে পারে। তো আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আমরা বলছিলাম যে বাংলাদেশের যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর আপনার হচ্ছে যে শেয়ার হোল্ডিং গুলো হচ্ছে বের করবেন। আমি সেখানে একটা কথা বলছিলাম যে যে কোম্পানিতে ডিরেক্টর হোল্ডিং বেশি থাকবে, এটা বুঝবেন যে না, সেই কোম্পানির যারা ডিরেক্টররা কোম্পানিটাকে ওন করে, এই জন্য তারা শেয়ারটা হোল্ড করতেছে। আর যে কোম্পানিতে ডিরেক্টররা হচ্ছে বেশি শেয়ার হোল্ড করতেছে না, তার মানে বোঝা যাচ্ছে যে সে কোম্পানির নিশ্চয়ই অবস্থা খুব একটা ভালো না, কারণ তার ডিরেক্টররাই হচ্ছে তার কোম্পানির শেয়ারটা হোল্ড করতে তারা ইন্টারেস্টেড না। এরপর আমরা বলছিলাম যে 10 টাকা করে যারা শেয়ারগুলো পেলো, একজনে 10,000 পিস শেয়ার পেলো, এরা চাইলে শেয়ারগুলো অন্যদের কাছে বিক্রি করতে পারবে। এবং এভাবে শেয়ারটার দাম 10 টাকা থেকে 11 টাকা, 12 টাকা, 13 টাকা, আবার কখনো 9 টাকা, 8 টাকা, এরকম ট্রেড হইতে হইতে 1 বছর পরে ধরলাম এই শেয়ারটার দাম হয়ে গেল 20 টাকা। তারপর আমরা ক্যালকুলেশন করতে বললাম যে এখানে টোটাল শেয়ার জালালের কোম্পানি হচ্ছে যে 20 লক্ষ শেয়ার। 1 বছর শেষে প্রত্যেকটা শেয়ারের দাম হলো 20 টাকা। তো আমরা বলছিলাম যে আমরা টোটাল যতগুলো শেয়ার মার্কেটে, ওই শেয়ারগুলোকে প্রত্যেকটা শেয়ারের দাম যত, এটা দিয়ে যদি গুণ করি, তাহলে পাওয়া যাবে মার্কেট ক্যাপ। তার মানে এই কোম্পানি সবগুলো শেয়ার কারেন্ট প্রাইসে আপনি যদি কিনে নিতে চান তাহলে কত লাগবে। তাহলে আমরা বের করলাম জালালের কোম্পানি, তার এখানের মধ্যে 20 লক্ষ শেয়ার ছিল। যেহেতু প্রতি শেয়ারের দাম 20 টাকা ছিল, তাহলে মার্কেট ক্যাপ হচ্ছে এখানের মধ্যে 4 কোটি টাকা। আবার বলছিলাম যে শুরুতে যে শেয়ার যে দামটা ছিল, তার মানে যেটা হলো ফেস ভ্যালু, কত টাকা ছিল? 10 টাকা। তো 20 লক্ষ শেয়ারের শুরুতে তার ফেস ভ্যালু ছিল 10 টাকা করে। এই 10 টাকা হলো ফেস ভ্যালু। তারপরে ফেস ভ্যালু দিয়ে আমরা যদি তার টোটাল শেয়ারকে গুণ করি, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো পেইড আপ ক্যাপিটাল। এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাইছিলাম, যে কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ কম, যে কোম্পানিগুলো ছোট কোম্পানি, যে কোম্পানিগুলো হচ্ছে যে মার্কেট ক্যাপ না, সরি, পেড আপ ক্যাপ, যে কোম্পানিগুলোর কম, সে কোম্পানিগুলো চাইলে এখানের মধ্যে কিছু লোক, অল্প কিছু মানুষ চাইলে গ্যামলিং করে এটা শেয়ারের দাম বাড়াইতে পারবে। কিন্তু অনেক বড় কোম্পানি যেগুলো, যাদের পেড আপ ক্যাপ অনেক বেশি, ওগুলো আসলে গ্যামলিং করা পসিবল না, কারণ এত টাকা তো আপনি ম্যানেজ করতে পারবেন না, এবং এগুলো হচ্ছে এই কাজটা করা পসিবল না এখানের মধ্যে। এবং ছোটখাটো যেগুলো পেড আপ ক্যাপ, যেগুলো অল্প শেয়ার যাদের, ওগুলোর মধ্যে গ্যামলিং হয়। এবং গ্যামলিং কিভাবে করে আমরা আস্তে আস্তে আপনাদের দেখাবো, যে কিভাবে এখানে আজে বাজে শেয়ারের দাম বাড়ে কিভাবে, এবং কিভাবে গ্যামলিং করে মানুষজন। হ্যাঁ, মার্কেট ক্যাপ জানা কেন দরকার, এটা আপনাদের আমরা বুঝেছিলাম। তো এরপর আমরা ক্যালকুলেশনটা করছিলাম যে বছর শেষে জালালের কোম্পানি 40 লাখ টাকা আয় করছে। নেট আয় মানে হচ্ছে তার খরচ টরচ সব বাদ দিয়ে 40 লাখ টাকা তার প্রফিট ছিল। তো তার মোট শেয়ার ছিল 20 লক্ষ, ইনকাম করছে 40 লাখ টাকা। তাহলে আমরা যদি এর মোট যে ইনকামটা, নেট, মোট না সরি, নেট যে ইনকামটা, এটাকে আমরা যদি মোট শেয়ার দিয়ে ভাগ করি, কারণ আপনার হচ্ছে যে
টোটাল প্রফিট এবং যেন গ্রস প্রফিট বলি, এবং নেট প্রফিট দুটো আলাদা জিনিস। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে তার নেট যে প্রফিট, এটাকে যদি শেয়ারের সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা শেয়ার প্রতি আমরা আয় পেয়ে যাচ্ছি। তাহলে 20 লাখ শেয়ারে যদি 40 লাখ টাকা তার নেট যদি আয় হয়, তাহলে প্রতি শেয়ারে তার আয় হচ্ছে 2 টাকা। এখন জালাল চিন্তা, এখানে আমরা একটা কথা বলছিলাম যে ইপিএস হচ্ছে, আপনারা দেখবেন যে এখানের মধ্যে আমরা কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস বললাম, স্টক নাও, লঙ্কা বাংলা। হ্যাঁ, এখানে 3 মাস পর পর তারা যে হিসাবটা দেয় সেগুলো Q1 হিসাব দেয়। এখন হিসাবটা কিভাবে দিবে? কোম্পানি ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী। বলছিলাম ব্যাংক এবং ইন্স্যুরেন্স এর হচ্ছে ইউজুয়ালি ডিসেম্বর ক্লোজিং স্টক। ব্যাংক এবং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইউজুয়ালি ডিসেম্বর ক্লোজিং শেয়ার। বাকি শেয়ারগুলো হচ্ছে ম্যাক্সিমাম মার্কেট হচ্ছে জুন ক্লোজিং শেয়ার। ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে জুন ক্লোজিং শেয়ার। তার মানে জুন ক্লোজিং শেয়ারের ক্ষেত্রে জুন জুলাই আগস্ট, সরি, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3 মাসকে আমরা বলবো Q1। হ্যাঁ, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হচ্ছে Q2। হ্যাঁ, জানুয়ারি থেকে মার্চ হলো Q3, এবং শেষ 3 মাস হচ্ছে Q4। আর যে কোম্পানিগুলো ডিসেম্বর ক্লোজিং, সেখানে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে Q1, তারপরে এপ্রিল মে জুন হচ্ছে Q2, এভাবে Q3 এবং Q4। কোনো কোনো কোম্পানি থাকতে পারে মার্চ ক্লোজিং। হ্যাঁ, মার্চ ক্লোজিং থাকলে সেক্ষেত্রে তার Q1 হিসাব হবে ওই আগের বছর এপ্রিল থেকে। হ্যাঁ, এপ্রিল মে জুন তার Q1 এভাবে। তো আমরা ইপিএস কিভাবে দেখি? যদি Q1 থাকে আমাদের কাছে, তখন আমরা Q1 কে 4 দ্বারা গুণ দিয়ে আমরা বের করি এই বছরে তার কেমন ইপিএস হইতে পারে। এটা লেস একুরেট, কারণ প্রথম 3 মাস দেখে আসলে পরের 9 মাস প্রেডিক্ট করা একটু কঠিন। যদি আমরা প্রথম 6 মাস যদি আমরা পেয়ে যাই, তার মানে Q1 প্লাস Q2, এই দুটা যদি আমরা পেয়ে যাই, প্রথম 6 মাসের আমরা যদি আর্নিং পেয়ে যাই, তাহলে এটাকে আমরা 2 দ্বারা গুণ করে আমরা 1 বছর আর্নিংটা বের করে ফেলতে পারি। এটা আগেরটা চেয়ে আরেকটু একুরেট। কিন্তু আমরা যদি Q3 যদি পেয়ে যাই আমরা, তার মানে প্রথম 9 মাসের আর্নিং যদি আমরা পেয়ে যাই, তাহলে Q1 Q2 Q3 প্রথম ইউজুয়ালি আমরা Q3 দেখে আমরা একটা ফাইনাল সিদ্ধান্তে আসতে পারি। কারণ আপনার ফাইনাল যে ইনকামটা, ওটা আপনি জেনে গেলে তো তখন তো হচ্ছে, তখন অলরেডি সবাই জেনে গেছে জিনিসটা, তখন একটা শেয়ারের দাম ইপিএস যদি বেশি ভালো হয়, দাম যাবার অলরেডি বেড়ে যাবে। তার আগে থেকে আমরা প্রেডিক্ট করি যে এবছর কোনটার ইপিএস ভালো হতে পারে। তাহলে আমরা এখানের মধ্যে 9 মাসে যদি আমরা ইপিএস যদি পেয়ে যাই, তাহলে 9 মাসের ইপিএস কে আমরা হচ্ছে যে 9 দ্বারা ভাগ করে এবং 12 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা এই বছর একটা কোম্পানি ইপিএস কত হতে পারে এটা আমরা প্রেডিক্ট করতে পারি। এবং আপনাদেরকে আমরা ইপিএস বের করাও দেখাচ্ছিলাম কিভাবে আমরা ইপিএস বের করতে পারি। তারপরে 2024 সালে হাইয়েস্ট ইপিএস হবে এরকম 3টা কোম্পানির নামও লিখতে বলতে, আপনার কয়েকটা কোম্পানির নাম লিখে দিচ্ছেন। এরপর আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে ম্যারিকো, রেকির, স্কয়ার, জিপি, ব্যাপবিসি, এগুলো ইপিএস কত হইতে পারে 24 সালে, এটা বের করার জন্য। আর এপিসোড 2 তে এসে আমরা আরো কিছু আমরা হচ্ছে যে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে জালালের কোম্পানি যেহেতু 2 টাকা প্রফিট করলো, 2 টাকা যেহেতু আয় করলো, 2 টাকা যেহেতু সে ইপিএস তার, এখান থেকে সে চিন্তা করলো 1 টাকা শেয়ার হোল্ডারদেরকে সে দিয়ে দিবে। তবে কাদেরকে? এখন সে এই শেয়ারের মালিক সে কিভাবে বুঝবে? সে বলল যে হ্যাঁ, এই বছরের যে 2024 সালের অক্টোবর মাসের 22 তারিখে যাদের কাছে শেয়ারটা থাকবে, এখন কেউ যদি 21 অক্টোবরে যদি শেয়ারটা কিনে, তাকে ওই শেয়ারের মালিক ধরা হবে এবং তাদের কাছে সে প্রফিটটা ডিস্ট্রিবিউট করবে। একজনে মার্চ মাসে কিনে এপ্রিল মাসে বিক্রি করে দিছে, ও কিন্তু প্রফিটটা পাবে না। তার মানে জালাল যে তারিখটা ঘোষণা করে, জালাল বলছে যে 22 তারিখে শেয়ারটা থাকতে হবে, অক্টোবর মাসের 22 তারিখ। তো যাদের কাছে 21 তারিখে যদি কেউ কিনে থাকে, তারা প্রফিট পাবে। তাহলে অক্টোবর মাসে 22 তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা প্রতি শেয়ারের বিপরীতে 1 টাকা করে পেয়ে গেল। তাহলে প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু ছিল কিন্তু 10 টাকা, অরিজিনালি টাকা ছিল। জালালের কোম্পানি লভ্যাংশ দিল 1 টাকা। তাহলে 1 টাকা হচ্ছে 10 টাকার 10%। এই 10%কে আমরা বলি ডিভিডেন্ড। তাহলে জালালের কোম্পানি একটা ঘোষণা দিবে যে আমরা এবছর আমাদের টোটাল প্রফিট থেকে 10% আমরা ডিভিডেন্ড আকারে দিচ্ছি। এরপর আমরা আপনাদেরকে বের করতে বলছিলাম যে 23 সালে হাইয়েস্ট ডিভিডেন্ড পেয়ার 3টা কোম্পানির নাম বের করতে বলছিলাম, আপনারা সেগুলো বের করে দিছিলেন। তারপরে আমরা আলোচনা করছিলাম যে অক্টোবর মাসের 22 তারিখে যাদের কাছে শেয়ারটা ছিল তারা প্রফিট পাবে, ঠিক আছে। এখন অক্টোবর মাসে 21 তারিখে একজন শেয়ারটা কিনছে 20 টাকা দিয়ে। এখন যে 20 টাকা দিয়ে কিনছে সেও 1 টাকা প্রফিট পাইছে, যে 10 টাকা কিনছিল সেও তো 1 টাকা প্রফিট পাইছে। তাহলে দুজনের কিন্তু প্রফিটটা সেম হবে। রেকর্ড ডেটে শেয়ারটার যে প্রাইস, এই প্রাইসে যে কিনলো, সে 20 টাকা দিয়ে কিনছে, সে ডিভিডেন্ড পাইলো 1 টাকা। এখন কোম্পানি ঘোষণা করছে 10% ডিভিডেন্ড, সেটা ফেস ভ্যালুর উপরে 10%, 1 টাকা। কিন্তু যে 20 টাকা যে কিনছে ও তো আর হচ্ছে যে 10% পায় নাই। হ্যাঁ, যে 20 টাকা শেয়ারটা কিনছে তার লাভ কত হয়েছে? সে 20 টাকায় কিনে কিন্তু 1 টাকা পাইছে। তাহলে রেকর্ড ডেটে যে প্রাইস, ওটার উপরে হিসাব করে
যে ডিভিডেন্ডটা, সেটাকে বলি ডিভিডেন্ড ইল্ড। তাহলে এখানে ডিভিডেন্ড হচ্ছে 1 টাকা, কিন্তু রেকর্ড ডেটে প্রাইস হলো কত? রেকর্ড ডেটে প্রাইস হলো 20 টাকা। তাহলে ইল্ড আসলো কত পার্সেন্ট? 5%। তার মানে ডিভিডেন্ড ইল্ড আসলে কাদের বেশি হয়? যারা শেয়ারটা কম প্রাইসে কিনে নিতে পারবে, যাদের শেয়ারের ক্রয় মূল্য কম, তাদের ইল্ডটা অনেক বেশি হবে, রাইট? তারপর আমরা ন্যাভ ব্যাপারটা বুঝেছিলাম, আমি বলছিলাম ন্যাভ আসলে শেয়ারের প্রাইসের ক্ষেত্রে ন্যাভ খুব বেশি এখানে ভূমিকা রাখে না। এরপর আমরা ন্যাভটা অনেক সময় হচ্ছে যে দেখি মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে ন্যাভ এখানে আমাদের গুরুত্বপূর্ণ, আর অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে ন্যাভ আসলে আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না। আবার কিছু কিছু কোম্পানি ন্যাভটা কোম্পানি সম্পর্কে একটা ফেক তথ্য দেয়। যেমন ব্যাংকগুলো যেটা করে, তারা হচ্ছে যে দেখা গেল এই ঋণটা খেলাপি ঋণ, এই ঋণটাকে সে রেগুলার করে তার ন্যাবের মতো সে দেখাচ্ছে। সে আমরা এটা সাধারণ মানুষ বুঝতে পারতেছি না যে এই ব্যাংকের হেলথ কিরকম। ব্যাংকাররা চাইলে কিন্তু তার ব্যাংকের হেলথ লুকাইতে পারে। হ্যাঁ, আমরা অনেকেই কিন্তু ব্যাংকে শেয়ার অ্যাভয়েড করে, কারণ ব্যাংকের মধ্যে ব্যাংক তাদের রিপোর্টটাকে তাদের মতো করে তারা ম্যানিপুলেট করার ট্রাই করে, যদি ভালো ব্যাংক খুব না হয়। তো ব্যাংকগুলো থেকে আসলে ওই ব্যাংকের হেলথ সম্পর্কে কোনো কিছু আইডিয়া করা খুব ডিফিকাল্ট। এটা এখানে অনেক ফাঁক ফোকর আছে। তো আমরা ন্যাব বুঝেছি কিভাবে, যে জালালের কোম্পানি সম্পদ ছিল 4,60,00,000 টাকা, আর তার কিছু লোন ছিল, বুদ্ধ হলাম 60 লাখ টাকা লোন। তাহলে তার নেট সম্পদ হলো 4 কোটি টাকা, শেয়ার ছিল 20 লাখ টাকা। তাহলে প্রতি শেয়ারের বিপরীতে তার যে সম্পদ, সেটাকে বলা হয় নেট অ্যাসেট ভ্যালু। তাহলে যেহেতু এখানের মধ্যে তার সম্পদ ছিল তার 4 কোটি টাকা এবং তার মোট শেয়ার হচ্ছে 20 লাখ, তাহলে আমরা বলতে পারি তার প্রতি শেয়ারের বিপরীতে 20 টাকা সম্পদ আছে। এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে পি রেশিও নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার ক্ষেত্রে। তো প্রতি শেয়ারের মূল্য যদি হয় 20 টাকা এবং শেয়ার প্রতি আয় যদি হয় 2 টাকা, তাহলে আমরা প্রতি শেয়ারের প্রাইসকে যদি শেয়ার প্রতি আয় দ্বারা যদি ভাগ করি, আমরা যে রেশিওটা পাবো তাকে বলে পি রেশিও। তার মানে প্রাইসকে আর্নিং দ্বারা ভাগ করলাম, পি রেশিও পাচ্ছি। এখন আপনার আমাকে একটা জিনিস বলুন তো, একটা কোম্পানি পি পি হচ্ছে 4, আর একটা কোম্পানি পি হচ্ছে হচ্ছে যে 10। লং টার্মে বিনিয়োগের ক্ষেত্রে আপনি কোনটা আপনি প্রেফার করবেন? P4 নাকি P10? কোনটা আপনি প্রেফার করবেন? কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে? একটা P4, একটা পি হচ্ছে 10। হ্যাঁ, যেটা পি কম সেটা আপনারা প্রেফার করবেন। হ্যাঁ, এখন এখানে একটা ব্যাপার বলি, আমরা শুধুমাত্র একটা ইন্ডিকেটর দেখে কিন্তু বিনিয়োগ করি না। কারণ যদি পি দেখে যদি বিনিয়োগ করতাম, তাহলে তো পি সবচেয়ে কম হলে মিউচুয়াল ফান্ডগুলোর, আমাদের যে ক্লোজের যে মিউচুয়াল ফান্ড, এগুলো পি সবচেয়ে কম, আমরা সবগুলো ধুমে ওগুলো বিনিয়োগ করতাম। ব্যাংকের পি সবচেয়ে কম এখন, তাহলে আমরা ধুমায় সব ব্যাংকে বিনিয়োগ করতাম। হ্যাঁ, তার মানে শুধুমাত্র পি দেখে বিনিয়োগ করি না, শুধুমাত্র ইপিএস দেখে বিনিয়োগ করি না, ন্যাব দেখে তো বিনিয়োগ করি না। ন্যাব তো এখানে খুব গুরুত্বপূর্ণ কিছুই না এখানের মধ্যে। আমরা আসলে বিনিয়োগ করার জন্য কি কি দেখতে হয়, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। যেমন একটা মানুষের শুধু একটা গুণ দেখে তো আমরা বলতে পারবো না যে এই ভালো না মন্দ, তাই না? এই আমরা একটা মানুষকে কি কি করতে হয়, তার অনেক ওভারঅল তার সবকিছু দেখতে হয়। হ্যাঁ, এর মানে দেখলেন সে সবসময় সত্য কথা বলে, মানুষ উপকার টুপকার করে, কিন্তু সে মানুষ কাছ থেকে টাকা ধার নিয়ে সে টাকা ফেরত দেয় না, তখন দেখা যাবে যে ওকে অনেকে কিন্তু বিলিভ করবে না, ওর সাথে কিন্তু ফিনান্সিয়াল ট্রানজাকশনে কিন্তু অনেকে যাবে না, ঠিক কিনা? না, আমরা তো আসলে অনেক কিছুই দেখি। এই জন্য শুধু পি দেখো বিনিয়োগ করি না, শুধু ইপিএস দেখে বিনিয়োগ করি না, আমরা সবগুলো দেখি তারপরে একটা আমরা সিদ্ধান্তে আসি। ওকে। হ্যাঁ, রাসুল ভাই বললেন যেটা, ব্যাংক এশিয়া P3.75, সবাই মিলে আমরা ব্যাংক এশিয়া কিনতাম। সঠিক ভাই, ব্যাংকগুলোর পি। এখন আসেন, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা এখানে যারা স্টুডেন্ট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হচ্ছে যে অত টাকা ম্যানেজ করতে পারবে না, যারা অল্প অল্প বিনিয়োগ করতে চায়, ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা শুরু করার আগে আমাকে একটা ব্যাপার বলেন, যে আমরা যে বিনিয়োগটা করি, এখানে আমরা আসলে কি কি বিনিয়োগ করি? একটা হচ্ছে আপনি টাকা বিনিয়োগ করতেছেন, টাকা বিনিয়োগ হচ্ছে, আর কি কি বিনিয়োগ? টাকা ছাড়া আর কি কি বিনিয়োগ করেন আপনারা বলেন তো? মানে এই যে স্টক মার্কেটের বিনিয়োগটা যে করি, টাকার বাইরে আর কি কি বিনিয়োগ করেন আপনারা? ভেরি গুড, টাইম। খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। আমি এই ব্যাপারটি হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে টাইম বিনিয়োগ করি আমরা এখানে, আমরা আমাদের এখানে নলেজ বিনিয়োগ করি। তাইলে এখন স্টুডেন্টদের, তাদের হচ্ছে যে শেখার টাইম, তাদের হচ্ছে আর্নিং করার টাইম। তারা হচ্ছে কোনো একটা ব্যবসা করবে, একটা চাকরি করবে, কিছু একটা করে সে আয় করবে, 30, 40, 50, 60 হাজার, 70 হাজার সে আয় করবে। সে আয় করে সে আয়ের অংশটুকু থেকে 5 থেকে 10 হাজার করে প্রতি মাসে মাসে সে বিনিয়োগ করবে। এখন এই কাজটা না করে, এই কাজটা না করে সে যদি
সে হয়তো বিনিয়োগ করবে তো 1,000 টাকা, বিনিয়োগ করবে হয়তো 1,000 টাকা। তো প্রতিদিন স্টক মার্কেটে সে ঢুকে এটা নিয়ে গবেষণা করতেছে, এটা নিয়ে সারাক্ষণ প্রাইস আপ ডাউন কি হচ্ছে না হচ্ছে সে দেখতেছে। হ্যাঁ, ধরলাম সে 1,000 টাকা দিয়ে একটা শেয়ার কিনছে, 1,000 টাকা শেয়ার কিনছে। এই শেয়ারটা কিনে সে প্রতিদিন শেয়ারের ভিতরে সময় দিচ্ছে। ধরলাম 1 মাস পরে এই শেয়ারের প্রাইস হলো 20% বেড়ে গিয়ে তার 200 টাকা লাভ হয়েছে। কিন্তু এই 1 মাস প্রতিদিন সে 2 থেকে 3 ঘন্টা এটা বেশি সময় দিচ্ছে, এটা নিয়ে নিউজ পড়ছে, কি হচ্ছে না হচ্ছে এগুলো পড়তেছে, টেনশন করছে এগুলো নিয়ে। এখন এই যে 1 মাস একটা লোক সময় দিয়ে সে যে মাস শেষে 200 টাকা যে লাভ করলো, এটাকে আপনারা কিভাবে দেখেন? আপনি এই ধরনের বিনিয়োগ করে হতে চান কিনা? অথবা ধরলাম আপনার টোটাল হচ্ছে আপনি হয়তো 5,000 টাকা বিনিয়োগ করছেন, বিনিয়োগ করে প্রতিদিন আপনি এটা খোঁজখবর নিচ্ছেন কি অবস্থা, 1 মাস 2 মাস দেখতেছেন, আপনার খুব লাভ হয়ে গেছে, প্রায় 1,000 টাকা লাভ হয়েছে 5,000 টাকা বিনিয়োগ করে। আপনারা এই ধরনের বিনিয়োগকারী হতে চান কিনা? দেখেন আমাদের এখানের মধ্যে যে অধিকাংশ লোকজন তারা হচ্ছে বিনিয়োগ করার সময় ভাবে যে সে টাকা বিনিয়োগ করছে, সে বিনিয়োগ করছে 5,000 টাকা, সে ভাবতেছে ও মাই গড 5,000 টাকা বিনিয়োগ করে আমার তো 50% লাভ হচ্ছে, 2,500 টাকা লাভ হয়ে গেছে। না, এখানে তো সে 5,000 টাকা বিনিয়োগ করে নাই। এই বিনিয়োগ করার সময় সে যে প্রত্যেকদিন এগুলো নিয়ে গবেষণা করছে, এগুলো নিয়ে পড়েছিল, সকাল 10টা বাজলে মার্কেটে প্রাইস দেখতেছে এগুলো নিয়ে, এগুলো নিয়ে সে টেনশন করতেছে, পড়াশোনায় মনোযোগ তার কমে গেছে, তার সেটা চাকরি করতেছিল, চাকরির মধ্যে যে মনোযোগ আসতেছে না, সারাক্ষণ এগুলো নিয়ে গবেষণা করতেছে, ওর পকেটে আছে কিন্তু 5,000 টাকা, কিন্তু সারাক্ষণ সেই স্টকের মার্কেটের প্রাইস কত, কোনটা কোনটা কেনা যায়, কি কিনবো না কিনবো এগুলো নিয়ে আছে, কিনতেছে বেচতেছে, নিউজ পড়তেছে, ফেসবুক গ্রুপ ঘুরতেছে, টেলিগ্রাম গ্রুপ ঘুরতেছে, এগুলো করতেছে। এগুলো করে তার আসলে ব্যাপক লস হচ্ছে, সেই জিনিসটা সে বুঝতেছে না। সে তো শুধু টাকা বিনিয়োগ করতেছে, আসলে না সে তো টাইম বিনিয়োগ করতেছে, কিন্তু রিটার্ন তো তার সেভাবে আসতেছে না। তাইলে যারা এখানে স্টুডেন্ট, অথবা যারা আপনারা ফিক্সড কোনো চাকরি করতেছেন, একটা ফিক্সড স্যালারি পাচ্ছেন, সেখানে আপনি হয়তো 2-3 হাজার টাকা 4-5 হাজার টাকা আপনি হয়তো এখান থেকে আপনি বাঁচাতে পারবেন। হ্যাঁ, এরকম লোকজনের ক্ষেত্রে আসলে স্টক মার্কেট নিয়ে গবেষণা করে দিনের পর দিন নষ্ট করা, টাইম নষ্ট করা আপনার অনেক লস। এটা না করে আপনি আপনার চাকরির পাশাপাশি আপনি ছোটখাটো একটা অনলাইন বিজনেস দাঁড় করাতে পারেন। আপনি একটা অনলাইন বিজনেস দাঁড় করে আপনি এখানের মধ্যে প্রতি মাসে আপনার তো 15-20 হাজার টাকা আপনি আয় করলেন, কিছুদিন পরে দেখা যাবে আপনি কিন্তু 40-50 হাজার টাকা আয় হয়েছে, তারও কিছুদিন পরে দেখা যাবে আপনি হয়তো 1 লাখ টাকা আয় করতে পারেন, হইতে পারে আপনি কিন্তু কোটিপতি হয়ে যেতে পারেন, এরকম হইতে পারে। কিন্তু স্টক মার্কেটে আপনি 2-3 হাজার টাকা করে ইনকাম করে আপনি কিন্তু কোটিপতি হয়ে যাবেন, এইটা সম্ভব না। এটা এই বেসিকটুকু কি আমরা কি বুঝতে পারছি সবাই? যে এই যে গবেষণা করে করে লোকজন আছে 10,000 টাকা, কিন্তু সে গবেষণা করতেছে কোনটা কিনবে ভাই, কি কেনা যায় না কেনা যায়, এগুলো এটাকে আমরা বেসিকটা বুঝতে পারছি, অনেকেই জিনিসটা না বুঝতে পারার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়, এখানের মধ্যে তাদের কেরিয়ার লস হয়। তাহলে স্টুডেন্টরা তারা পড়াশোনা করবে, তারা তাদের পাঠ্যপুস্তক যেটা তারা চাকরি বাকরির জন্য যে পড়তেছে সেটা পড়বে, ইউনিভার্সিটিতে বললে ওই পড়াশোনাটা করবে, সে ভালো একটা জব পাতে চেষ্টা করবে, সে কোনো একটা বিজনেস দাঁড় করতে চেষ্টা করবে। সে স্টক মার্কেট হচ্ছে তার জন্য প্যাসিভ ইনকাম জেনারেশন, কখনকার জন্য একটা টার্গেট থাকবে, একটা টার্গেট থাকবে। স্টক মার্কেট হচ্ছে প্রফেশন হিসেবে খুব ভালো প্রফেশন না, অ্যাটলিস্ট আমাদের দেশে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার মতো অবস্থা নাই, আমাদের দেশে না। হ্যাঁ, নিতে পারবে কিছু লোক, অল্প কিছু লোকজন, সেটা হয়তো পুরো বাংলাদেশের আচ্ছা, ক্রিকেট খেলাকে আপনার প্রফেশন হিসেবে সবাই এটাকে নিয়ে পসিবল, মানে জনসাধারণ সবাই সবার জন্য, যেমন আপনি ক্রিকেট খেলাকে আপনি জনসাধারণের জন্য সবাই চাইলে কি সবাই জাতীয় দলে খেলতে পারবে? এই দেশে 18 কোটি মানুষ, সে 18 কোটি মানুষ থেকে হয়তো আপনার 15 থেকে 20 জন বা 30 জন হয়তো ক্রিকেটকে জাতীয় দলে খেলে এখানের মধ্যে, সবাই মিলে চেষ্টা করলো কিন্তু ওই পরিমাণে খেলবে জাতীয় দলে। তাহলে সবাই আমরা ক্রিকেটার হতে চাওয়ার যেরকম আমাদের জন্য ভুল সিদ্ধান্ত, যে ক্রিকেটার হয়ে আমরা হচ্ছে অনেক টাকা পয়সা আয় করব, সবাই যেরকম ক্রিকেটার হয়ে আয় করতে পারবে না, সেম আপনি স্টক মার্কেট থেকে আপনি যদি মনে করেন এখানে আপনি আমি পেশা হিসেবে নিব, এখানে আপনি আসলে এখানে পুরো দেশের জন্য, পুরো দেশের মধ্যে অল্প কিছু মানুষজন এখানে আয় করতে পারবো ওইভাবে। হ্যাঁ, যাদের অনেক বেশি ক্যাপিটাল আছে, হয়তো কয়েক 5 কোটি 10 কোটি 20 কোটি 30 কোটি টাকা আছে, ওদের পক্ষে হয়তো সম্ভব এটাকে পেশা হিসেবে নেওয়া, আপনার পক্ষে সম্ভব না। তাহলে আপনি আসলে কি করবেন? হ্যাঁ, যে কোন শেয়ার ভালো কোন শেয়ার মন্দ এত কিছু আমি বুঝি না ভাই, আমি সময় দিতে পারবো না, আমার পড়াশোনা আছে, চাকরি বাকরি আছে, আমি একটা ব্যবসা করতে চাই, ব্যবসাতে আমি প্রতি মাসে 20-30 হাজার টাকা করে আমি আয় করবো, শেয়ার থেকে তো আপনি 20-30 হাজার টাকা আয় করতে পারবেন না, আপনার আছে তো 5,000 টাকা, আপনি এত টাকা কেমন আয় করবেন? এখন আপনি তাহলে কি করবেন সেক্ষেত্রে? সেক্ষেত্রে ধরলাম P2A একটা কোম্পানি বানাইছে, কোম্পানির নাম হচ্ছে P2A অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। P2A অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বললো যে ভাই আমরা পড়াশোনা করতে আমরা অত্যন্ত দক্ষ, আমাদের এখানে আইবিএ থেকে পড়াশোনা করা লোকজন আছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছে ফিন্যান্সে, এরকম লোকজন আছে আমাদের এখানে, আমাদের এখানে হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, অনেক আমাদের দক্ষ লোকজন আমাদের এখানে আছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আছে, আমরা অনেক ভালো বুঝি, আমরা অনেক হুনু, আমরা অনেক কিছু বুঝি এগুলোর মধ্যে। তো আপনি এত কষ্ট না করে আমাদের কাছে টাকাটা দেন, আপনার টাকাটা আমরা বিনিয়োগ করে দিব। এটা কে বললো? P2A অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এই কথাটা বললো। তবে হ্যাঁ, এটা যে কেউ বললে হবে না, এটা অ্যাসেট ম্যানেজ করার জন্য কি করা লাগবে, তার লাইসেন্স নিতে হবে তাদেরকে। ওকে, তারা সবকিছু নিল। এখন P2A অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা প্যামসি ওরা বলল যে আমরা মার্কেটে বিনিয়োগ করতে চাচ্ছি, এখন আমাদের 1 কোটি টাকা লাগবে।
তবে আমরা 10 লক্ষ শেয়ার বিক্রি করার মাধ্যমে সে 1 কোটি টাকা আমরা এখন কালেক্ট করব। জালালের কোম্পানির কথা ভুলে যান, জালালের গল্প শেষ ওখানের মধ্যে, আমরা আসবো জালালের কথা আর পরে আসবো আবার। এখন আমরা P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে থাকবো আমরা। তো P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 10 লাখ টাকা 10 লাখ শেয়ারের মাধ্যমে 1 কোটি টাকা সংগ্রহ করলো। এখন এই 1 কোটির শেয়ার সে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করলো। দেখেন, P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কিন্তু নিজস্ব কোনো ব্যবসা নাই, কিন্তু সে কিন্তু জালালের কোম্পানির মতো কিন্তু সে রড প্রডিউস করে না, সে এই ধরনের কোনো কিছু প্রডিউস করে না। সে হলো কি, স্টক মার্কেটে সে নিজে বিনিয়োগ করে। জনগণ থেকে সে 1 কোটি টাকা নিল 10 লক্ষ শেয়ারের মাধ্যমে। তো সে 10 লক্ষ শেয়ারের মধ্যে ধরেন কেউ 10,000 কিনছে, কে 20,000 কিনছে, কে 5,000 কিনছে, কে 1,000 কিনছে, এরকম। হ্যাঁ, সব হয়তো বিক্রি হয় নাই, সামনে হয়তো বিক্রি হবে, এরকম। এবার সে টাকা সে সংগ্রহ করলো। যে যার ধরেন 1 কোটি টাকা কত সংগ্রহ হইলো না, তার হয়তো 80 লাখ টাকা সংগ্রহ হয়েছে, তারপর 70 লাখ টাকা হয়েছে, যেটা মার্কেটে যতজন তার সাথে অংশীদারিত্ব নিছে আর কি। তো এই টাকাগুলো সে বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করলো। হ্যাঁ, তাহলে কি করলো P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি? দেখেন, সে হচ্ছে ইনভেস্টরদের কাছ থেকে, কারো কাছে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000 বিভিন্ন অ্যামাউন্টের নিল। তো এখানে হিসাবে সুবিধার্থে আমরা এখানের মধ্যে আমরা অন্য সব শেয়ারের মতো এখানেও কিন্তু ফেস ভ্যালু কি সেম, এখানের মধ্যে 10 টাকা। তাইলে যে P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে 10,000 টাকা বিনিয়োগ করছে, সে সে আসলে কত ইউনিট পাবে? সে মানে সে কতটুকু, কত ইউনিট বিনিয়োগ করছে? ওখানে শেয়ার মানে ইউনিট, এখানে শেয়ার মানে হচ্ছে ইউনিট। তাহলে 10,000 বিনিয়োগ করছে, সে 1,000 ইউনিট পাবে, রাইট? যে হচ্ছে যে 1 লাখ টাকা বিনিয়োগ করছে P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে, সে 10,000 ইউনিট সে পাবে। প্রতি ইউনিটের প্রাইস হচ্ছে 10 টাকা। P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা করলো, এইটা হলো ফান্ড ম্যানেজার, সে এই ফান্ডটা সে ম্যানেজ করবে। সেখানের মধ্যে কিছু টাকা শেয়ারে বিনিয়োগ করলো, কিছু টাকা দিয়া সরকারি সে বন্ড কিনলো। হ্যাঁ, কিছু টাকা সে হচ্ছে যে এফডিআর করলো। হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরিতে সে বিনিয়োগ করলো সরকারের নিয়মকানুন অনুযায়ী। সে চাইলে তার মতো বিনিয়োগ সবসময় করতে পারবে না, এখানে নিয়মকানুন আছে কিভাবে বিনিয়োগ করবে। সে করলো বিনিয়োগ করার পর এখান থেকে একটা তার প্রফিট জেনারেট হয়েছে, তাই না? যে প্রফিটটা জেনারেট হলো, সেই প্রফিট থেকে তার P2 এ সে তো নিশ্চয় হাওয়া খাই বাঁচবে না, সে তার স্টাফদের স্যালারি দিবে, এখানে তার দোকান ভাড়াটা আছে, তারপর আরো খরচাপাতি আছে তার, সেগুলো সে মেটাবে। এবং সে বিনিয়োগকারীদেরকে এখান থেকে সে কিছু টাকা কি করবে, প্রফিট হিসেবে দিয়ে দিবে। আর কিছু প্রফিট সে আবার ইনভেস্ট করবে। এইভাবে চক্রটা এখান থেকে প্রতি বছর ঘুরতে থাকবে। তাহলে দেখেন, এখানে P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ওরা আসলে কি করলো, অনেক মানুষ থেকে ফান্ড কালেক্ট করলো। অনেক মানুষ থেকে ফান্ড কালেক্ট করে সে ফান্ডটা সে ম্যানেজ করলো। কিভাবে ম্যানেজ করলো? কিছু ফান্ড সে কিছু ভালো শেয়ারে বিনিয়োগ করছে, কিছু ফান্ড দিয়ে সে বন্ড কিনছে, কিছু ফান্ড দিয়ে সে ব্যাংকে এফডিআর করছে। ওই ফান্ডগুলো থেকে বছর শেষে একটা আয় হয়েছে। সে আয়ের আবার মিনিমাম 70% কিন্তু ক্যাশ হিসাবে ইনভেস্টরদেরকে দিয়ে দিতে হবে। সে বাকিটুকু থেকে সে এখানের মধ্যে নতুন করে সে রিইনভেস্ট করতে হবে। 70% মিনিমাম তাকে দিয়ে দিতে হবে, সে 80% দিতে পারে সে। হ্যাঁ, তবে এখানে প্রফিটটা ওই ক্যালকুলেট হবে কিভাবে, তার কোম্পানিতে যারা কাজ টাজ করে ওদেরকে বেতন টেতন দেওয়ার পরে। হ্যাঁ, আচ্ছা, এইটুকু জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা? এই যে P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সবার থেকে টাকা ওটুকু নিয়ে, এখানে কিন্তু লোকজন সরাসরি স্টক কিনে নাই, তারা P2 কে পয়সা দিচ্ছে, P2 তাদের টাকা বিনিয়োগ করে দিচ্ছে। এইটুকু জিনিস আমরা বেসিকটা আমরা বুঝতে পারছি কিনা, তবে একটু কমেন্ট করি। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। এখন P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা তো হচ্ছে যে তার টাকাটা যে নিল, এটা টাকাটা ফিরে দিবে কবে? হ্যাঁ, বা আদৌ সে হচ্ছে যেরকম ফেরাই দেওয়ার সিস্টেম আছে কিনা, এটার জন্য আমরা আরেকটা টার্ম আলোচনা করব। হ্যাঁ, ধরলাম এই P2 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি জনগণকে বলল যে আমরা 2024 সালে গঠন হইলাম, আমরা 2031 সাল পর্যন্ত এই ব্যবসাটা আমরা চালাবো। 31 সালে যার যার শেয়ার, আমরা হচ্ছে যে আমাদের কাছে যে টাকাটা থাকবে, শেয়ারগুলো বিক্রি করে আনুপাতিক সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করে দিব। 10 বছর ধরলাম, আমরা ধরলাম যে P2 অ্যাসেট কোম্পানি তারা 2024 সালে তারা লঞ্চ করছে, এবং তারা ঘোষণা দিল ঠিক আছে ভাই, আপনারা যে টাকাটা দিচ্ছেন আমরা আপনার প্রতি বছর তো প্রফিট দিবই, আমরা 10 বছর হচ্ছে ব্যবসাটা চালাবো, এবং আমরা 2034 সালে আমাদের দোকানদারি আমরা গুটাই ফেলবো, এবং 2034 সালে আমাদের কাছে যে শেয়ারগুলো থাকবে এগুলো বেচা বিক্রি করে, শুধু আসলে সব বেচা বিক্রি করে আমরা আপনাদেরকে আবার আনুপাতিক হারে যার কাছে ইউনিট যেভাবে আছে সেভাবে আমরা আপনাদের কাছে বিলি বন্টন করে দিব। এই যে একটা মেয়াদ থাকা, এই যে মেয়াদ থাকা মিউচুয়াল ফান্ডগুলোকে বলা হয় ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড বা
মেয়াদি মিউচুয়াল ফান্ড, তাহলে যেগুলোর মেয়াদ আছে, একটা নির্দিষ্ট সালে গিয়ে শেষ হবে, সেগুলোকে বলা হয় মেয়াদি মিউচুয়াল ফান্ড বা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড। আর যে মিউচুয়াল ফান্ডগুলোর কোনো মেয়াদ টেয়াদ নাই, এগুলো হচ্ছে আনলিমিটেড চলতে থাকবে, জনগণ চাইলে যে কোনো সময়, বা আমি আর এটা চালাবো না, আমি হচ্ছে যে এখন আমার টাকাটা আমাকে দিয়ে দাও, ওগুলো বলা হয় ব্যয়মেয়াদী মিউচুয়াল ফান্ড বা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। এই ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড হচ্ছে যে P2A অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে সরাসরি কিনতে হবে, এবং যদি টাকার প্রয়োজন হয় তাইলে P2A অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে আবার রিডিম করা যাবে, কিন্তু নিজেদের মধ্যে কেনা বেচা করা যাবে না। কিন্তু এই যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, এইটা প্রথমবার আইপিওর মাধ্যমে যখন জনগণের হাতে যখন চলে গেল, এরপরে জনগণ নিজেদের মধ্যে কেনা বেচা করতে পারবে, অন্য নর্মাল শেয়ারের মতো জনগণ নিজেদের মধ্যে কেনা বেচা করতে পারবে। তাহলে বলুন তো, কোন শেয়ারটার প্রাইসটা বেশি ভলাটাইল হবে, বেশি আপ ডাউন হবে? কোন মিউচুয়াল ফান্ডের প্রাইস বেশি আপ ডাউন হবে, ক্লোজ এন্ড নাকি ওপেন এন্ড? কোনটা কোনটা আপ ডাউন হবে? ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের প্রাইস আপ ডাউন হবে, কারণ জনগণের হাতে আছে প্রাইসটা ওইটা। কিন্তু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের প্রাইস কিন্তু জনগণের হাতে না, জনগণের চিন্তা অনুযায়ী ওইটা প্রাইস মুভমেন্ট করবে না। এটা কোম্পানি ঘোষণা দিবে এটা এই সপ্তাহে প্রাইস কত, এটা ন্যাপ কত, এটা কোম্পানি ঘোষণা দিবে, এটা কোম্পানির সাথে হবে, এটা এটা জনগণের মধ্যে কোনো প্রকারের এটা বেচাকেনা হবে না। ওকে, এখন বাংলাদেশের মতো দেশ যেখানের মধ্যে আপনার জনগণের মধ্যে বিনিয়োগ শিক্ষা খুবই কম, আহ এই ধরনের দেশের মধ্যে আপনার তাহলে হচ্ছে কোন ধরনের, আপনাকে যদি দুটো অপশন দেওয়া হয় আপনি কোনটাতে বেশি বিনিয়োগ করতে স্বচ্ছন্দ বোধ করবেন? এখানে আমি প্রফিটেবিলিটি চিন্তা করতেছি না, আমি চিন্তা করছি ট্রাস্টওয়ার্দিনেস। কারণ ক্লোজ এন্ডের মধ্যে অনেক প্রফিট হতে পারে আপনি যদি জায়গার মধ্যে কিনতে পারেন, হ্যাঁ, এখানে অনেক বেশি হতে পারে। ওপেন এন্ডে আপনার অনেকে সিলেক্ট করবেন, ওপেন এন্ড হচ্ছে যে আপনার সেক্ষেত্রে আপনি প্রাইস নিয়ে অত চিন্তা ভাবনা করার কিছু নাই, তাই না? নিজের উপর আপনার এত এত কন্ট্রোল করা লাগবে না, যেটা প্রাইস বাড়লো কমলো এগুলো কিছু করার চিন্তা করা লাগবে না। ওপেন এন্ড কিনতে গেলে কোম্পানির সাথে আপনার লেনদেন হবে, কিন্তু ক্লোজ এন্ড আপনি এখানে মার্কেটে প্রাইস বাড়বে কমবে এত কিছু আপনাকে অবজার্ভ করা লাগবে। কিন্তু প্রফিট যদি বলেন, প্রফিট দুই 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 ক্ষেত্রে প্রফিট হতে পারে, ক্লোজ এন্ড হতে পারে, ওপেন এন্ড হতে পারে। কিন্তু আমাদের দেশে ক্লোজ এন্ডে একটা বড় ধরনের সমস্যা আছে, সেটা হচ্ছে আমি ব্যাখ্যা করবো। ওপেন এন্ড মানি হচ্ছে যেটা কোনো মেয়াদ নাই, আসলে এটা কোনো মেয়াদ নাই, এটা আনলিমিটেড টাইম থাকবে, এটা আনলিমিটেড টাইম চলতে থাকবে। আমি দেখাবো দেখাবো উদাহরণ দেখালে পরিষ্কার হয়ে যাবে, এখন উদাহরণ বলে নাই তো, এই জন্য হচ্ছে অনেকের কাছে পরিষ্কার হচ্ছে না। আজকে আমার হাতে কলম নাই তো আমি লিখতে পারতেছি না, আমার এই জন্য হচ্ছে যে অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, আমি ও কালকে আবার ক্লাস আছে আমার, তো কালকে সেশনে আমরা কলম জোগাড় করে ফেলবো আর কি, না পারলে একটা কিনে নিতে হবে। এখন দেখেন যে ক্লোজ মিউচুয়াল ফান্ডটা, এটা যেহেতু জনগণের মধ্যে কেনা বেচা করা যায়, হ্যাঁ, এখন মিউচুয়াল ফান্ডের স্টক, ধরুন আমাদের দেশে যখন এরকম আপনার ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড যখন চালু হলো, জন তো আর বুঝে না মিউচুয়াল ফান্ড কি জিনিস, হ্যাঁ। এখন মিউচুয়াল ফান্ডের প্রাইস তো আর অন্য স্টকের মতো রাতারাতি বাড়ার কোনো উপায় নাই। ধরেন অন্য যে স্টকগুলো রাতারাতি প্রাইস 10% করে বাড়তে পারে, অনেক উপরে উঠে যেতে পারে, কিন্তু মিউচুয়াল ফান্ড তো আসলে এরকম রাতারাতি বাড়ার কোনো উপায় নাই, কারণ মিউচুয়াল ফান্ড মানে কি, একটা কোম্পানি সে অনেকগুলো শেয়ার কিনছে, হ্যাঁ, তো এখানের মধ্যে কোনো শেয়ারের দাম বাড়তেছে কমতেছে, এখানের মধ্যে ওই কোম্পানির পোর্টফোলিওর মধ্যে শেয়ারগুলো আছে, এটা ইউনিট হিসেবে সে বিক্রি করতেছে। একটা মিউচুয়াল ফান্ডের শেয়ার দাম তো হচ্ছে আপনার রাতারাতি অনেক বাড়বে এরকম কখনো হবে না, হ্যাঁ। তো বেকুব জনগণ তারা হচ্ছে 10 টাকা করে শেয়ারগুলো প্রথম ধরে কিনছিল, চিন্তা করলো কি রে, এর দাম তো আমি ভাবছিলাম 20 টাকা হয়ে যাবে, কিন্তু 20 টাকা হচ্ছে না, কারণ মিউচুয়াল ফান্ড এরকম 10 টাকা থেকে এটা এটা রাতারাতি 20 টাকা কখনো হবে না, এটা সম্ভব না এটা। তো জনগণ চিন্তা করলো যে না, আমি তো ভাবছিলাম এটা দেওয়ান ডাবল হয়ে যাবে, ডাবল তো হলো না, এটা আমি এক কাম কাম করি, যে আমি হচ্ছে যে এইটা হচ্ছে রাখবোই না এটা, হ্যাঁ, এটা আমি রাখবোই না এটা। সেই জন্য বেকুব জনগণ চিন্তা চিন্তা করলো যে ঠিক আছে, আমি 10 টাকা দিয়ে কিনলে কিনছি, আমি এটা বেচে দিব, 9 টাকা বেচে দিব, যে 9 টাকা কিনছে 8 টাকা বেচে দিচ্ছে, 8 টাকা কিনছে সে 7 টাকা বেচে দিচ্ছে, 7 টাকা কিনে 6 টাকা বেচে দিচ্ছে, যে 6 টাকা কিনছিল সে 5 টাকা বেচে দিচ্ছে। তবে হ্যাঁ, প্রাইস কেন মুভমেন্ট করে সেগুলো আমি আপনাদের বলবো, হ্যাঁ, প্রাইস তো মানে হুজুগে তার প্রাইস মুভমেন্ট করে না এখানের মধ্যে, এটা স্টকের দাম কমে 5 টাকা হয়ে গেল। মিউচুয়াল ফান্ডের প্রাইস কিন্তু কয়েক গুণ হইতে পারে, সেটা কখন সেটা আমরা হচ্ছে যে বলবো। আচ্ছা, 2 আর 2 কে কখনো 5 হইতে পারে? 2 আর 2 যোগ করলে কখনো 5 হইতে পারে? 2 আর 2 যদি যোগ করা হয় কখনো 5 হইতে পারে? হইতে পারে? হইতে পারে কখনো 2 আর 2 যোগ করলে? কেন হইতে পারে না, কখন হইতে পারে? 2 আর 2 যোগ করলে 5 হইতে পারে, কখন হইতে পারে বলেন? ভুল হলে হইতে পারে, হ্যাঁ, ভুল হইলে হতে পারে। তাহলে মিউচুয়াল ফান্ডের প্রাইস রাতারাতি কয়েক গুণ হইতে পারে, কখন? কখন? যখন এটার মধ্যে জুয়ারিরা ঢুকবে, যখন গ্যামলাররা ঢুকবে, তখন এটা রাতারাতি কয়েক গুণ করতে পারে, এবং করছে বলে আমরা সেটা
আপনাদেরকে দেখাবো কিভাবে গ্যামলাররা এই কাজগুলি হচ্ছে যে করে। রাতারাতি এটাকে কয়েক গুণ করা যাবে যদি গ্যামলার ঢুকে এখানের মধ্যে, জুয়ারি সাকিব আল হাসানের মধ্যে যারা ওরা ঢুকলে এটা করতে পারবে। আচ্ছা, এখন তাহলে দেখেন মিউচুয়াল ফান্ডের প্রাইস হচ্ছে যে কেন কমে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো বছর শেষে পিটু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা একটা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড ছিল, ওরা বললো যে ভাই আমাদের তো হচ্ছে যে আপনারা আমাদের ইউনিটগুলো কিনছিলেন, যে আমাদের তো শেয়ার প্রতি 1 টাকা 20 পয়সা লাভ হয়েছে। আচ্ছা, একটা বিষয় আপনার চিন্তা করেন, পিটুএ কিন্তু আপনাদের কাছ থেকে প্রতি ইউনিটের জন্য 10 টাকা করে কালেক্ট করে নিছে। এখন আপনারা নিজেদের মধ্যে ওই শেয়ার কেনা বেচা করতে করতে 5 টাকা করে ফেলছেন। এখানে কি পিটু এর কোনো টাকা কি কমছে? এটা বলেন। পিটু আপনাদের কাছ থেকে 10 লক্ষ ইউনিট বিক্রি করে 1 কোটি টাকা নিছে, নিয়েছে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করতেছে। এখন আপনারা নিজেরা চিন্তা করছেন কি রে, এর দাম বাড়তেছে না, বেচে দিব এটা, আমার আমার আন্ডারে রাখবো না এটা। আপনারা করতে তো 5 টাকা করে ফেলছেন আপনারা। পিটুর টাকা কিন্তু কম না, পিটুর কাছে কিন্তু ওর 1 কোটি টাকা কিন্তু সে বিনিয়োগ করছে। এই জিনিসগুলো বুঝেন ভালো করে। ওকে, এখন পিটিও বলে একটা কথা বললো, ওরা বললো ঠিক আছে আমার 1 টাকা 20 পয়সা করে লাভ হয়েছে প্রতি ইউনিটে। তো এখান থেকে সরকার আমাদেরকে যেহেতু বলছে 70 পয়সা, 70%, 70% মিনিমাম ক্যাশ হিসাবে দিয়ে দিতে হবে ডিভিডেন্ড। তাহলে আমরা আপনাদেরকে 1 টাকা দিয়ে দিচ্ছি, এখান থেকে 1 টাকা দিয়ে দিচ্ছি, 20 পয়সা রাখতেছি, আমরা নতুন করে রিইনভেস্ট করবো, আমরা আস্তে আস্তে ক্যাপিটালটা বাড়াচ্ছি। এখন পিটু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সে 10 টাকা শেয়ারের বিপরীতে 1 টাকা ডিভিডেন্ড ঘোষণা করছে। এখন আপনি তো পিটু এর একটা ইউনিট 10 টাকা দিয়ে কিনেন নাই, আপনি সস্তায় 5 টাকা দিয়ে কিনছেন। আপনার কতটুকু প্রফিট হয়েছে বলেন? প্রথমত, পিটু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতি 10 টাকার ইউনিটে 1 টাকা প্রফিট ঘোষণা করছে, সেজন্য পিটিও বললো যে আমরা 10% ডিভিডেন্ড দিচ্ছি। কিন্তু আপনি কিন্তু স্টকটা কিনছেন কিন্তু 5 টাকা দিয়ে, আপনি 5 টাকা দিয়ে কিনছেন, তাহলে আপনার কত পার্সেন্ট প্রফিট হলো? যে 5 টাকায় কিনছে ওর আসলে 20% প্রফিট হয়েছে, তাই না? কারণ সে তো 10 টাকায় কিনে নাই, সে তো ফেস ভ্যালুর চেয়ে কম প্রাইসে কিনছে। তার মানে বুঝলেন যে ফেস ভ্যালুর চেয়ে কম প্রাইসে যদি পাওয়া যায়, ওটা যদি আপনি যদি কিনতে পারেন, আপনার ইল্ড অনেক বেশি হবে। এখন শুধুমাত্র এই একটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমরা যদি কিনতাম মিউচুয়াল ফান্ড, তাহলে তো আমরা রেসের অনেকগুলো কোম্পানি মিউচুয়াল ফান্ড হচ্ছে 3 টাকা 4 টাকা করে পাওয়া যেত, আমরা ওগুলো কিনতাম, ওগুলো আমরা কিনি না ওগুলো আমরা। তাইলে এখানে আসলে অনেক বিষয় আমরা এখানে দেখতে হয়, আমরা আলোচনা করবো এগুলো। তাহলে আপনারা সঠিক আনসার দিচ্ছেন যে পিটুএ যদিও এখানে ডিভিডেন্ড ঘোষণা করছে 10%, কিন্তু আপনি যেহেতু 5 টাকা দিয়ে কিনছেন ইউনিট, আপনার লাভ হয়ে গেছে কিন্তু 20%। এখন আসেন আমরা জানবো যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে যে বাংলাদেশের এরকম কি কি মিউচুয়াল ফান্ড আছে, এই আমরা একটু দেখে আসি, একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন। আর আপনাদের যদি দুটা ডিভাইস যদি থাকে, একটু আপনারা আরেকটা ডিভাইসে আমার সাথে 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 একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এখানের মধ্যে আমরা হচ্ছে যে লঙ্কা বাংলা ওয়েবসাইটে যাই আমরা, হ্যাঁ। এখানে আপনারা দেখেন যে এই যে মার্কেটের মধ্যে দেখেন, এই দেখেন এই যে মিউচুয়াল ফান্ড আছে, দেখছেন? এই দেখছেন ওপেন এন্ড ক্লোজ এন্ড। তাহলে এখানে আপনারা যাবেন, এখন কোথায় যাবেন? ক্লোজ এন্ডে যান। এখানের মধ্যে ক্লোজ এন্ড, হ্যাঁ, সরিয়ে বেসড আমরা বলবো, সরিয়ে বেসড বলবো আমরা। এখানের মধ্যে আমরা ক্লোজ এন্ডে ক্লিক করেন। সামনে যদি পিসি থাকে পিসিতে ক্লোজ এন্ডে ক্লিক করেন, অথবা আপনার কাছে স্টক নাম অ্যাপ থাকে সেখানেও করতে পারেন। আমার স্টক.com এখানে করতে পারেন, অনেকগুলো ইয়ে আছে। তারপরে আপনার হচ্ছে যে ecosoft.com.bd আছে, অনেকগুলো আছে। দেখেন আমরা একটা মিউচুয়াল ফান্ডে আমরা একটা জিনিস এখানের মধ্যে চারটা একটু দেখি। প্রথম দেখা যাচ্ছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফান্ড ম্যানেজার রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। লাস্ট ট্রেডিং প্রাইস, তার মানে গত দিন, মানে গত বৃহস্পতিবার সর্বশেষ 4 টাকা করে এটা ট্রেডিং হয়েছে। ওপেন মানি হচ্ছে এটা দিনের শুরুতে কত টাকা দিয়ে শুরু হয়েছে। হাই মানি হচ্ছে গতকাল এটার প্রায় 4 টাকা 10 পয়সা উঠছিল। আর লো মানি হচ্ছে গতকাল এটা সর্বনিম্ন প্রাইস ছিল 3 টাকা 90 পয়সা। ক্লোজ মানি হচ্ছে কি, যে প্রাইসে এটা শেষ হয় প্রাইসটা। ওকে, এখন দেখেন তার আগের দিন স্টার্টে ক্লোজিং প্রাইস, তার মানে এটা হচ্ছে আপনার বুধবারের 3 টাকা 90 পয়সা ক্লোজ হয়েছে প্রাইসটা। চেঞ্জ মানি হচ্ছে একদিনে কতটুকু বাড়ছে, আগের দিনের থেকে কতটুকু ভালো। ভলিউম মানি হচ্ছে একদিনে কতটুকু ট্রেড হয়েছে, হ্যাঁ। ভ্যালু মানি হচ্ছে যে ভলিউম এবং প্রাইস গুণ করলে টোটাল কত ভ্যালু। লাস্ট ডিভিডেন্ড ডিক্লারেশন মানে গত বছর সে কয় তারিখে ডিভিডেন্ডটা দিছিল এটা। ডিভিডেন্ড ইল্ড হচ্ছে অবশ্যই এখানের মধ্যে ক্যালকুলেশন নাই এখানে। আরএসআই এগুলো আমরা আলোচনা করব। এখন যে কোনো একটা আমি ক্লিক করলাম, আমি ফার জনতা ক্লিক করলাম এখানের মধ্যে। আমি একটু মানে জুম করলে মনে আপনার জন্য ভালো হয় না? জুম করি একটু আমি এখানে। প্রতি সপ্তাহের রোববার, তার মানে প্রথম ওপেনিং ডেতে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোম্পানি তারা একটা অ্যানাউন্সমেন্ট দেয় এখানের মধ্যে। এটা নিউজ সেকশনে পাবেন বা ওই কোম্পানির মধ্যে ঢুকলে পাবেন, হ্যাঁ। নিউজ সেকশনের মধ্যে পাওয়া যায়। তো দেখেন
25 আগস্ট ওরা কি বললো, on the close of operation on August 22, 2024, the fund has reported net asset value. মনে রাখবে শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ন্যাপটা গুরুত্বপূর্ণ, অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে ন্যাপটা গুরুত্বপূর্ণ কিছু না। The fund has reported net asset value of টাকা 8 টাকা 9 পয়সা পার ইউনিট। তার মানে তারা 25 আগস্ট এই কোম্পানির, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড কোম্পানির, তাদের প্রতি ইউনিটের নেট অ্যাসেট ভ্যালু মানে হচ্ছে ওর আন্ডারে যতগুলো শেয়ার আছে, ওর আন্ডারে যতগুলো শেয়ার আছে সেগুলো হচ্ছে যে কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী 8 টাকা 9 পয়সা প্রতি ইউনিটে, 8 টাকা 9 পয়সা। আর এই শেয়ারগুলো সে যে কিনছিল প্রতি ইউনিট প্রতি তার খরচ হয়েছে 11 টাকা 30 পয়সা। কত? 11 টাকা 30 পয়সা। তাহলে এই কোম্পানি বর্তমানে তার হাতে থাকা যে শেয়ারগুলো আছে, এই কোম্পানি বর্তমানে তার হাতে থাকা যে শেয়ারগুলো আছে এগুলোর তুলনায় মার্কেট প্রাইস কম নাকি বেশি? এই কোম্পানি কি লাভে আছে নাকি লসে আছে? এই যে ফার্স্ট জনতা, সে কি প্রফিটে আছে নাকি হচ্ছে লসে আছে বলেন তো? কারণ মার্কেট প্রাইস হলো 8 টাকা 9 পয়সা, যে সম্পদটা আছে সে লসে আছে সে। হ্যাঁ, তাহলে এই কোম্পানির প্রতি ইউনিটের মূল্য কত? 4 টাকা। আচ্ছা, আমরা আরেকটা কোম্পানি দেখি, আমরা একটা দেখি গ্রামীণ S2 দেখি কি অবস্থা, দেখি কি লেখছে এখানের মধ্যে। বলছে যে তারা বলল যে তাদের নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে যে মার্কেট প্রাইসে 17 টাকা 70 পয়সা, 17 টাকা 70 পয়সা। আর এই কোম্পানির এই ইউনিটগুলো আন্ডারে যে শেয়ারগুলো হোল্ড করে সেই শেয়ারগুলো কিনতে তার খরচ হচ্ছিল 10 টাকা 95 পয়সা। তাহলে এই কোম্পানি লাভে আছে নাকি লসে আছে? এই কোম্পানি কি লাভে আছে নাকি লসে আছে? এরা প্রফিটে আছে। তাহলে যেহেতু এরা প্রফিটে আছে এই জন্য এদের ইউনিটের দামও কিন্তু বেশি। আর ও যেহেতু লসে আছে ওর ইউনিটের প্রাইসটাও কিন্তু কম। তাহলে যে কোম্পানি লসে আছে সেটা শেয়ারের দামটা কমে যাবে, আর যে কোম্পানি প্রফিটে আছে, মিউচুয়াল ফান্ডের মধ্যে যে প্রফিটে আছে তার শেয়ারের দাম একটু অন্যটার চেয়ে বেশি থাকবে। এইটা ক্লিয়ারলি বুঝছে কিনা বলেন? এই জিনিসটা বুঝছে কিনা আমরা? ওকে, এই জিনিসটা বুঝতে পারছি। এখন এখানের মধ্যে আমি আপনাদের একটু দেখাই যে বাংলাদেশে বর্তমানে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তাদের এখানের মধ্যে আমার আম, এটা মেয়াদি এবং ব্যয়মেয়াদি মিলায়া আমরা এখানে, এটা অবশ্য আমার অনেক আগের একটা, এটা হচ্ছে আইল্যান্ড সিকিউরিটি নামক একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে মহিউদ্দিন আঙ্কেল নামক একজন ভদ্রলোক, উনি হচ্ছে অনেক ভালো ভালো ভিডিও করে উনি, ওনার ইয়া থেকে নেয়া এটা। এটা এটা আমি শুধু ডেট গুলো দেখার জন্য এটা, হ্যাঁ, এখানে রাখছে। এখানে এই প্রাইস গুলো হচ্ছে 2022 সালের প্রাইস, এটা এখানকার প্রাইস না। তো এখানে বামের সিরিয়ালে এখানে নামগুলো লেখা আছে যে কি কি মিউচুয়াল ফান্ড আছে, গ্রামীণ S2, রিলায়েন্স ওয়ান, হ্যাঁ, এশিয়ান টাইগার, তারপর হচ্ছে যে এখানের মধ্যে ক্যাপিটেক, অনেকগুলো আছে এখানের মধ্যে, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড অনেকগুলো আছে। এখানে ফান্ড ম্যানেজারের নাম, কারেন্ট প্রাইস আমার দরকার না কারণ 2022 সালের। এখানে আমাদের লাগবে হচ্ছে যে এই যে রিডেমশন ইয়ার। দেখেন যে এখানে বিষয় জিনিসটা খেয়াল করেন। আমি গ্রামীণ S2টার কথা বলি। এখানে এখানে ও রিডেমশন ইয়ার মানে হচ্ছে কোন বছরের মেয়াদটা শেষ হবে, কত সালে শেষ হবে এটা? 2রা সেপ্টেম্বর 2028 সালে এই কোম্পানির মেয়াদটা শেষ হবে। জিনিসটা ভালো করে বুঝেন, এটা মেয়াদটা শেষ হবে। আবার কিছু এই যে এখানে আছে ক্যাপিটেক আছে, এটা কত, এটা হলো 27 সালে শেষ, 26 সালে শেষ কোনোটা আছে কিনা, বা সালেটা শেষ হয়েছে এখানের মধ্যে, 26 সালে শেষ হওয়া মানে দু একটা থাকতে পারে। 26 সালে যদি শেষ হয়ে যায় ওটা প্রাইস অলরেডি হচ্ছে যে যেগুলো ক্লোজিং ডেটের কাছাকাছি আসলে প্রাইস কেন বাড়ে এটা আপনার জিনিসটা আমি একটু বোঝাচ্ছি। 30 সালে শেষ আছে এখানে, কই 27 সালে একটা শেষ আছে, এটা ICB অগ্রণী, 27 সালে শেষ, এটার ম্যাথ। হ্যাঁ, এই জিনিসগুলো দেখে আমরা কি জিনিসটা বুঝি সেটা আমরা একটু আলোচনা করতেছি। এই 26 সালে শেষ হয়েছে যে ভ্যানগার্ড, 26 সালে শেষ ভ্যানগার্ডের, তারপরে যে ACML এটা 26 সালে শেষ, এগুলো। হ্যাঁ, এখন শেষ দিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ হিসাব আছে দেখেন। তাহলে এই গ্রামীণ S2 সেপ্টেম্বরের 2রা সেপ্টেম্বর 2028 সালে এটা শেষ হবে মেয়াদটা। দেখেন তাহলে এই মিউচুয়াল ফান্ডটা যেটা আমাদের ছিল এখানের মধ্যে গ্রামীণ S2, তাইলে আমরা দেখি তো, তাহলে গ্রামীণ S2 যে কিনবে এখানের মধ্যে দেখেন এটা সম্ভবত এবছর EPS নাকি, হ্যাঁ 24 সালে EPS 65 বছর আয় করছে সে 24 সালে। ও আচ্ছা, EPS ঘোষণা দিয়ে ফেলছে। আচ্ছা, 24 সালে সে ইয়ে ঘোষণা করছে। ও, অলরেডি সে ডিভিডেন্ড ঘোষণা করে ফেলছে। এটাই হিসেব করি, এটা আমাদের হিসেব করা সোজা হয়ে গেছে। দেখেন ধরেন এটা 16 টাকা করে কেউ কিনছে, তো ধরলাম হচ্ছে যে 10,000 পিস কিনছে 16 টাকা করে, কত টাকা খরচ পড়ছে তার?
16 টাকা, সবাই একটু খাতা কলম হিসাব করেন প্লিজ, একটু খাতা কলম নেন, কারণ হিসাব নিকাশ না করলে জিনিসপত্রগুলো আপনার মাথায় ঢুকবে না এখানের মধ্যে। তবে একটু খাতা কলম হিসাব নিকাশ করেন এখানের মধ্যে, যে 16,000 পিস হচ্ছে যে গ্রামীণ স্টোর হচ্ছে যে একজনে কিনলো, হ্যাঁ, কতটা খরচ হলো তার এখানের মধ্যে? আমরা একটা ছোটখাটো একটা হিসাব করি, হ্যাঁ। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রাইস, আর এটা হচ্ছে তার ডিভিডেন্ড, হ্যাঁ, ইনকাম। তাহলে এখানের মধ্যে ধরলাম একজনের 10,000 পিস কিনলো, হ্যাঁ, কিছুদিন আগে কিনছে, বেশি দিন আগে না, জাস্ট অল্প কিছুদিন আগে কিনছে, সে 16 টাকা করে কিনছে, হ্যাঁ। ওকে, তাহলে এটা কেনার জন্য তার হচ্ছে যে এখানে ধরলাম তার খরচ হলো কত, এখানে 16,000, 1,60,000 টাকা তার এখানের মধ্যে খরচ হয়েছে তার। ওকে, এখন আসেন ডিভিডেন্ড পেলে কত টাকা এই বছর? এখনো যারা যারা কিনবে তারাও কিন্তু পাবে, কারণ সেপ্টেম্বর পর্যন্ত যারা কিনবে তারা তারা কিন্তু এটা ডিভিডেন্ডটা পাইতে থাকবে। 2024 সালের 5 সেপ্টেম্বরের মধ্যে এই শেয়ারটা যার হোল্ডিং এ থাকবে সে প্রফিটটা পাবে। কত টাকা প্রফিট পাবে দেখেন তো এখানের মধ্যে, ডিভিডেন্ড কত পার্সেন্ট? 6.5%। এন্ড আপনারা অলরেডি আমার চেয়ে ভালো পারেন ক্যালকুলেশন। 6.5% মানে আসলে কত পয়সা? 6.5% মানে আসলে কত পয়সা? আসলে কত পয়সা? 65 পয়সা, রাইট। এখানের মধ্যে আসলে এই যে আপনারা কিন্তু হিসাব নিকাশ, আপনারা কিন্তু অলরেডি কিন্তু পেরে যাচ্ছেন। তাহলে এখানের মধ্যে ডিভিডেন্ড কত পাবে সে? সে 10,000-এর জন্য সে পাবে 65 পয়সা করে, সে 6,500 সে হচ্ছে যে এবছর সে ডিভিডেন্ড পাবে, হ্যাঁ। এখন ধরলাম যে সে হচ্ছে যে 2024 সাল শেষ, এখন এই 6,500 টাকা কিন্তু সে, এটা হচ্ছে যে সে খায় নাই, তার অ্যাকাউন্টে টাকাটা হচ্ছে ঢুকলো। সে কি করলো, এই 6,500 টাকা দিয়ে সে আবার হচ্ছে গ্রামীণ স্টোর কিনে ফেললো, তবে যেদিন সে কিনলো ওদিন প্রাইস, কারণ রেগুলেটরের পরে প্রাইস কমে, ধরলাম প্রাইস হয়ে গেল ধরলাম 14 টাকা 50 পয়সা করে, সে আবার এগুলো আবার সে রিইনভেস্ট করলো। তাইলে যদি সে 14 টাকা 50 পয়সা যদি সে করে, তাহলে নতুন করে কত ইউনিট পাবে সে? ধরলাম এই টাকাটা সে খাইলো না সে, তাহলে 6,500 ভাগ 14 টাকা 50 পয়সা করে সে কিনছে, তাইলে 448 পিস তার আন্ডারে তার হচ্ছে থাকলো, হ্যাঁ। তাহলে কত এখানের মধ্যে, তার টোটাল 448 প্লাস তার 11টা 10,000, তাহলে তার টোটাল, আচ্ছা আমি একটু জুম করলে মনে হয় দেখতে সুবিধা হবে, এটা হচ্ছে যে অনেকে নাহলে দেখতেছেন না। ওকে, পর বছর ধরলাম যে এটা হচ্ছে যে তারা ধরলাম সে এখানের মধ্যে আমরা ধরলাম হচ্ছে যে ডিভিডেন্ড দিল, ধরলাম এই বছর অনেক ভালো প্রফিট হচ্ছে, প্রফিট হয়ে ধরলাম সে হচ্ছে যে এখানের মধ্যে 1 টাকা ডিভিডেন্ড দিল, তাহলে কত টাকা ডিভিডেন্ড পাইলো সে? 10% ডিভিডেন্ড দিচ্ছে, ইউজুয়ালি ও ভালো ডিভিডেন্ড দেয়। তাহলে 1 টাকা যদি ডিভিডেন্ড দেয়, তাহলে হচ্ছে সেখানের মধ্যে কত পাইলো, এখানের মধ্যে সে 10,448 টাকা পেয়ে গেল। এই টাকা দিয়ে সে একটা কাজ করলো, আবার হচ্ছে সে শেয়ারটা বাই, 2025 সালেও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আবার শেয়ারটা সে বাই করে নিল। কত পাইলো সে এখানের মধ্যে? তাহলে 10,448-কে ধরলাম সে 15 টাকা করে কিনছে আবার, তাহলে আরো অতিরিক্ত তাহলে তার শেয়ার অ্যাড হয়ে তাহলে কত হয়ে গেল তার, এখন নতুন যোগ হয়ে তার এত বেশি শেয়ার হলো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের 24 সাল পাইলো, 25 সাল শেষ, এখন 26 সালে চলে আসছে। 26 সালে সে, আপনার কম্পাউন্ডিং জিনিসটাকে বুঝতেছেন? 26 সালে ধরলাম সে 1 টাকা 20 পয়সা পাইলো, ওদের ভালো প্রফিট হলো, ধরলাম 1 টাকা 20 পয়সা প্রফিট পাইলো সে, তাহলে 1 টাকা 20 পয়সা পাইলো প্রতি ইউনিটের বিপরীতে, তাহলে তার এত টাকা, সরি, এখানের মধ্যে আমরা ডিভিডেন্ডটা এখানে বের করি, তাহলে হচ্ছে যে এত টাকা পাইলো সে, কিন্তু কোনো টাকা খাচ্ছে না সে, হ্যাঁ, সে আবার ইনভেস্ট করে ফেলতেছে সে। এখন সে 13,373 টাকা পাইলো, তাহলে 24 সালে এটা পাইছে, 25 সালে পাইছে, 26 সালে পাইছে। এটা ম্যাথ কত সাল পর্যন্ত বললাম? 26 সাল। এটা ম্যাথ কত সাল পর্যন্ত ছিল না এখানের মধ্যে? কত সাল ছিল? তাহলে 16 টাকা করে এবার, 28, আচ্ছা 28। ওকে, তাহলে এইবার ধরলাম এখানের মধ্যে সে 16 টাকা করে পাইছে ধরলাম, 16 না একটু বাড়াই, 16 না, সে হলো 16.5 টাকা করে পাইছে এখানের মধ্যে এবার। তাহলে কি হলো তার, এখানে তার আগের বছরে যে শেয়ারটা ছিল এটার সাথে এই নতুন করে এটা যোগ হয়ে গেল, যোগ হইয়া এখানের মধ্যে 11,995 হলো। এবার ধরলাম সে 1 টাকা 40 পয়সা সে লাভ পাইছে সে, তার লাভের পরিমাণ বাড়তে ধরলাম, কোম্পানি খুব ভালো প্রফিট করতেছে, তো 1 টাকা 40 পয়সা।
তাহলে 16,700 কত, তাহলে এখানের মধ্যে আমাদের যে 24 সাল, 25, 26, 27, এখন 28 সাল আসি। এখন আমরা 28 সালে চলে আসছি, হ্যাঁ। 28 সালে আমরা একদম লাস্ট ইয়ারে চলতেছে আমাদের এখানের মধ্যে। তাহলে 27 সালে জাস্ট যখন সে এত টাকা পাই গেল, এতটা পাস, হিসেবটি ঠিক আছে, 24 সালের শেষ এটা, 25 সাল শেষ, 26 সাল শেষ, 27 সালের শেষে সে এই টাকাটা পাইলো। এই টাকাটা দিয়ে সে নতুন ইউনিট কিনে নিল। সে ধরলাম এটা কিনা পড়ছে 18 টাকা, ধরলাম 18 টাকা কিনা পড়ছে, হ্যাঁ, 929 পিস পাইলো। তাইলে 27 সালের শেষে তার যেটা ছিল এটার সাথে নতুন এতগুলো ইউনিট পাইলো। সে 2028 সাল পর্যন্ত এতগুলো ইউনিট হোল্ড করছে। তার 10,000 ইউনিট দিয়ে শুরু হয়েছে, 28 সাল শেষে তার কাছে 12,884 ইউনিট করে আছে। হুম, এইটুকু বুঝতে পারছে কিনা? সে কিন্তু যে ইউনিটগুলো পাইছে সে কিন্তু কোনো টাকা কিন্তু খাই নাই। সে কি করছে? সে এটা দিয়ে নতুন করে আবার ইউনিট কিনে ফেলছে। সে করতে করতে 28 সাল পর্যন্ত চলে আসছে। সে 28 সালে দেখা গেল তার কাছে 12,884 ইউনিট তার কাছে হোল্ডিং আছে। এটা বুঝছে কিনা? কিনা সে টাকাটা খাই ফেলতে পারতো, সে না খাইয়ে সে কি করছে, আবার ইনভেস্ট করে গেছে সে। ওকে, এখন 28 সালে তাহলে ওর পাওনা কি হবে দেখেন। ওর যে পাওনাটা হবে সেটা হচ্ছে 28 সালে তো এটা মেয়াদ শেষ হয়ে যাবে, কোম্পানির মেয়াদটা শেষ হয়ে যাবে। মেয়াদ শেষ হলে কোম্পানি কি করবে? মেয়াদ শেষ হয়ে গেলে 28 সালে এই কোম্পানি তার হাতে যতগুলো শেয়ার আছে সবগুলো শেয়ার সে বিক্রি করে দিবে। সবগুলো শেয়ার সে বিক্রি করে দিবে। বিক্রি করে ইউনিট অনুযায়ী জনগণের হাতে বুঝে দিবে। ধরলাম তার হাতে যে শেয়ারগুলো ছিল 28 সালে, ধরলাম সেই শেয়ারগুলোর প্রাইস হলো একটা শেয়ার, মানে তার যে শেয়ারগুলো প্রতি ইউনিটের আন্ডারে যে শেয়ারগুলো, ধরলাম সেগুলোর প্রাইস হচ্ছে যে সে 24 টাকা করে। সে জনগণের হাতে 24 টাকা কিন্তু বুঝে দিতে হবে। তাহলে যে বিনিয়োগ করছিল এখানের মধ্যে সে কি হবে এখানের মধ্যে, আমি কিন্তু এগুলো সবগুলো হচ্ছে যে আনুমানিক একটা প্রাইস ধরে করছি আর কি, এখানের মধ্যে বাস্তব তার এরকম নাও কাজ করতে পারে, হ্যাঁ। তাহলে 28 সালে যখন কোম্পানিটা বলবে আমাদের মেয়াদ শেষ, তখন সবগুলো শেয়ার বিক্রি করে, ধরলাম প্রতি শেয়ারের বিপরীতে ধরুন 25 টাকা, ধরলাম 25 টাকা করে পাওয়া গেল, এই বিক্রি করে দিল। তখন একজনে এখানের মধ্যে কি হইলো, সে 3,22,000 টাকা তখন সে পেয়ে যাবে। সে ওর টাকা নিয়ে সে বাড়ি চলে যাবে ম্যাথ পড়তে। কিন্তু এর মধ্যে যদি চাই সে বিক্রি করতে পারবে না, অন্য আরেকজনের কাস্টমার কাছে বিক্রি করতে পারবে না সে। এগুলো কিন্তু ক্লোজ এন্ড, নট ওপেন এন্ড। সে চাইলে যে কোনো সময় বিক্রি করতে পারবে, রাইট? কারণ সে তো মার্কেট থেকে কিনে নিচ্ছে, যেরকম সে যে কোনো চাইলে অন্য কারো কাছে মিউচুয়াল ফান্ডটা বিক্রি করে দিতে পারতো সে। কিন্তু সে চাইলে 2028 সাল পর্যন্ত ওয়েট করতে পারবে, এটা রিডিম হওয়া পর্যন্ত। রিডিম হইলে তখন কোম্পানি তার আন্ডার যতগুলো শেয়ার সবগুলো বিক্রি করে সে হচ্ছে তখন গ্রাহককে তার টাকা বুঝে দিতে হবে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। নর্মালের মধ্যে আমাদের এখানে আবার অনেক অস্বাভাবিক রুলস বাই করা হয়, সেগুলো আমরা আসতেছি। এইটুকু জিনিসটা বুঝছেন কিনা বলেন? মানে একটা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড যখন সমাপ্ত হয় তখন সে কি করে সে আসলে, এটা ক্লিয়ার কিনা? সাধারণত মেয়াদ পূর্তি হওয়ার পরে একটা কোম্পানি তখন একটা ওরা ভোটিং আয়োজন করে, যে তখন তারা বলে যে আমরা এই কোম্পানিটা আমরা হচ্ছে এখন ক্লোজ না করে শেয়ারগুলো সব বিক্রি না করে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা ওপেন এন্ডে কনভার্ট করে ফেলতে পারি। যে আমাদের এখানে আপনাদের ন্যাব যত, আপনাদের কাছে তত ন্যাবই থাকবে আপনাদের কাছে, আপনাদের ভ্যালুয়েশনটা ওইভাবে থাকবে, কিন্তু আমরা এটা চালা যেতে চাই ভোটিং এর ভিত্তিতে। কিছু কিছু তো বুঝতে পারছেন, পুরোপুরি এখন বুঝেন নাই। এখন একটা বিষয় খেয়াল করেন, এইখানে আপনি বছর শেষে যে লভ্যাংশটা পাইলেন ওই টাকা দিয়ে ইউনিট আবার নিজে নিজে কিনছেন, ঠিক কি না? নিজেকে কিনতেছে, আপনি চাইলে আবার টাকাটা খাইয়ে ফেলতে পারতেন। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে যে ক্লোজ এন্ডের ক্ষেত্রে। এখন ওপেন এন্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা আপনি নিজে নিজে আপনার কেনার দরকার হচ্ছে না। আপনি যদি কোম্পানিকে যদি বলে দেন যে ভাই, কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে যে ওপেন এন্ডের ক্ষেত্রে কোম্পানিকে যদি বলে দেন যে ভাই, আমার এই যে ডিভিডেন্ডটা পাইলাম আমি, এইটার জন্য আমাকে বছর শেষে আমাকে ইউনিট হিসেবে দিয়ে দিয়েন, যাতে করে আমি ভাই এসব বেচা কিনা ঝামেলার মধ্যে নাই, আমি জিনিসটা বুঝতে চাই না, আমার মাস শেষে টাকা যাচ্ছে আমার এখানের মধ্যে, প্রতি মাসে টাকা যাচ্ছে, বছর শেষে ডিভিডেন্ড যেটা পাবো এটা ইউনিট হিসেবে আমাদেরকে দিবেন। সেক্ষেত্রে কম্পাউন্ডিংটা কি হবে, ম্যানুয়াল নাকি অটো? এখন যে কোম্পানিটা করলেন, আপনাকে টাকা আসলো আবার ইনভেস্ট করলেন, এখানে কি করলেন আপনি? ম্যানুয়ালি কম্পাউন্ডিং করলেন, নিজে 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 আপনি আবার টাকাটা ইনভেস্ট করলেন। কিন্তু যদি আপনি কোম্পানির কাছ থেকে যদি কোম্পানিকে যদি বলতেন যে ভাই আমি নিজে নিজে এত ঝামেলা নাই, আপনারা আমাকে ইউনিট হিসেবে দিয়েন, প্রতি বছর বছর আমার অ্যাড হবে, তখন জিনিসটা হয়তো অটো কম্পাউন্ডিং। ওপেন এন্ডের মধ্যে এরকম অটো কম্পাউন্ডিং করা যায় কিভাবে দেখেন। আমরা আগে কিছু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড দেখি, এখানের মধ্যে দেখেন এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নাম লেখা আছে, যে এই যে এলিয়েন্স ক্যাপিটাল, আমি রিনোন কিছু বলি এখানের মধ্যে, যে দেখেন গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিট ফান্ড,
ওরা মোটামুটি হচ্ছে রিনোড। ক্যাপিটেক আছে এখানের মধ্যে, ক্যাপিটেক মোটামুটি রিনোড আছে। তারপর হচ্ছে যে এজ আছে এখানে আমাদের রিনোডের মধ্যে। সিডব্লিউটি আছে এখানে। তারপর হচ্ছে যে আপনার একুশ ম্যানেজমেন্ট আছে এখানে। আইসিবি সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, আইসিবির অনেকগুলো ফান্ড আছে। আইডিএলসি আছে। আহ, এটা হচ্ছে যে বাংলাদেশের অন্যতম বড় একটা হাউস, আইডিএলসির আছে এখানের মধ্যে। লঙ্কা বাংলার আছে। তারপরে এখানের মধ্যে হচ্ছে যে রেসের আছে। তারপরে শান্তা আছে, শান্তা বড় একটা কোম্পানি। ভ্যানগার্ড আছে ভালো কোম্পানির মধ্যে। ভিএপি অ্যাসেট ম্যানেজমেন্ট অন্যতম ভালো একটা কোম্পানি এখানের মধ্যে। অনেক কোম্পানি মিউচুয়াল ফান্ড আছে, হ্যাঁ। এখন ওপেন এন্ডের ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন। সেক্ষেত্রে কি করতে পারবেন? সেক্ষেত্রে আপনি কোম্পানিকে বলতে পারবেন যে আমি হচ্ছে যে একটা কাজ করতে চাই, এই সবসময় আমার জন্য কেন একটা ঝামেলা, যে প্রতি মাসে আমার থেকে 5,000 টাকা করে হচ্ছে আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আমার 5,000 টাকা এগেনস্ট আমাকে ইউনিট দিবেন প্রতি মাসে। এই যে প্রতি মাসে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে আমি যে বললাম যে আমাকে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে যাবেন, এটার বিপরীতে আমাকে ইউনিট দিবেন, এই জিনিসটাকে বলা হয় সিপ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। হ্যাঁ, আমরা 10 মিনিট থাকবো জাস্ট, কারণ মিউচুয়াল ফান্ড এটা কয়েকটা, এটা আমাদের আলোচনা করতে আরো কালকে ক্লাস তো লাগবে, এর পরও লাগতে পারে আমাদের, হ্যাঁ। এটা বলে সিপ। এখন সিপ করার সবচেয়ে বড় সুবিধাটা কি? সিপ করার বড় সুবিধাটা হচ্ছে, ধরেন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে বিনিয়োগ করবেন। কত টাকা? 5,000 টাকা হচ্ছে আপনি বিনিয়োগ করবেন আপনি। ধরলাম আপনার আমাদের এই এই মাসে, অগাস্ট মাসে তার কোম্পানির ন্যাব হচ্ছে ধরলাম হচ্ছে 11 টাকা। তাইলে আপনি এখানের মধ্যে এই মাসে যদি কিনেন, তাহলে আপনি কত ইউনিট পেলেন? আপনি পেলেন এখানে 454 ইউনিট, হ্যাঁ। পরের মাসে ধরলাম হচ্ছে এটার ন্যাপ কমে হচ্ছে আপনার 10:30 টাকা হয়ে গেল, তাহলে আপনার মন খারাপ? কিন্তু না, ন্যাপ কমে গেল, আপনি কি হইলো? আপনার আগের মাসে পাচ্ছিলেন 454 ইউনিট, এই মাসে দাম কমে যাবে, আপনি পাচ্ছেন 476 ইউনিট। পরের মাসে ধরলাম দাম আরো কমে গেল, আপনার আরো মন খারাপ, এটা দাম হয়ে গেল আপনার 10 টাকা হয়ে গেল ন্যাপ, তখন আপনি 500 ইউনিট পাবেন আপনি। তাহলে সিপ করার সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রাইস বাড়ুক কমুক সেটা খুব বেশি এখানে ইম্প্যাক্ট পড়বে না। আপনি বছর শেষে বা একটা সার্টেন টাইম ডিউরেশন পরে দেখবেন যে আপনার কেনার প্রাইস মোটামুটি অ্যাভারেজে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আরো পরিষ্কার হবে, আর আরো উদাহরণ আসলে পরিষ্কার হবে। এখন আসেন আমরা হচ্ছে যে ওইদিকে না আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কেনার ক্ষেত্রে এখানে, তাহলে অনেকের কাছে এই জিনিসটা একটা মানে মজার একটা ব্যাপার না, যে এখন রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে আমরা যেটা দেখলাম, যে এখানে ধরুন ফার জনতা, এখন রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা তার হচ্ছে এখানের মধ্যে তার যে শেয়ারগুলো তার হচ্ছে যে বর্তমানে তার হোল্ডিং এ আছে, তার কত টাকা প্রাইস এখানের মধ্যে? হোল্ডিং এর প্রাইস কত? ভালোভাবে সেভ করার উপায় আছে, হ্যাঁ। কত টাকা আছে? 8 টাকা 9 পয়সা আছে, 8 টাকা 9 পয়সা। এখন এটা বর্তমান প্রাইস তো 4 টাকা। তাহলে দেখেন একটা ব্যাপার খেয়াল করেন, যে কেউ যদি 4 টাকা দিয়ে যদি কিনে, তো ওর মেয়াদ যখন শেষ, ওর মেয়াদ মনে হয় 32 সাল বা 30 সাল, 30 সাল বা এরকম মনে হয় শেষ। আচ্ছা ধরলাম এটা যদি 30 সালে যদি শেষ হয় এটা, তাহলে এখন যদি 4 টাকা দিয়ে যদি কেউ যদি কিনে, তাহলে তো সে তো এখানের মধ্যে প্রথমত সে যদি ডিভিডেন্ড যদি 1 টাকাও যদি না পাইতো, তাও তো এটা মেয়াদ পূর্তিতে ধরেন এটা থেকে এটা অন্তত সম্পদ বেঁচে হলে তো তার একটা বড় অ্যামাউন্টের টাকা পাওয়া, ঠিক না জিনিসটা? তাহলে লোকজন কিনতেছে না কেন? মানে এখন ধরেন 2024 সালে হচ্ছে যে এটার সম্পদ আছে, এটার 8 টাকা 9 পয়সা করে। আমরা ধরলাম সম্পদের দাম তো বাড়বে আস্তে আস্তে, সামনের দিকে আরো বাড়বে, এটা ধরলাম 10-11 টাকা হয়ে গেল। এবং ও যদি ডিভিডেন্ড যদি 1 টাকা নাও যদি দিতে পারতো, তাহলে তো সম্পদ বেচে তো হচ্ছে একটা বড় অ্যামাউন্টের টাকা লাভ করা যাবে। এই যে মেয়াদ পূর্তি যখন হয়ে যাবে, এটা এভাবে যদি হোল্ড করে রেখে দেয়, এরকম না বিষয়টা? আমার কথা বুঝতে পারছেন? মানে এখন তাহলে যাদের হচ্ছে ন্যাবের চেয়ে অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে, কেউ চাইলে তো সস্তা ধরে কিনে রেখে দিল, কিনে রেখে দিল, ডিভিডেন্ড পাইলে পালো না পাইলো নাই, মেয়াদ পূর্তিতে তো সে বিশাল একটা ইয়ে পাবে, প্রফিট পাবে। তাহলে মানুষজন কিন্তু অনেকগুলা, আমার কথা মনে বুঝেন না আপনার? আরো কমলো না, আর একটু কমলো না, এর মধ্যে ডিভিডেন্ড ডিভিডেন্ড পাই তো আরো অনেক কিছু হতে পারে। আর ডিভিডেন্ড তো এর মধ্যে সে কিছু না কিছু ডিভিডেন্ড তো দিবে। তাহলে মানুষজন এগুলো, তাহলে কি ফ্যাক্টর এগুলার নির্ভর করে যে এগুলা কোনটা কিনি আমরা কোনটা কিনি না, হ্যাঁ, এইটা তাহলে খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন এখানের মধ্যে শুধুমাত্র এই ইন্ডিকেটর দেখে কিন্তু আমরা আসলে বিনিয়োগ করি না। বিনিয়োগ করার জন্য আমাদের লাগবে কি? বুদ্ধি লাগে একটু, তাই না? আমাদের একটু বুদ্ধি লাগে, চিন্তা ভাবনা লাগে। তাহলে দেখেন আমরা যদি একটু দেখি আমাদের এই ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড গুলোর মধ্যে, আমরা যে ফান্ড ম্যানেজার যদি আমরা যদি দেখি এখানের মধ্যে দেখেন, এখানে আমাদের
রেস কোম্পানির আন্ডারে অনেকগুলো ফান্ড আছে। দেখেন রেস কোম্পানির আন্ডারে ফার্স্ট জনতা, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএসপি মিউচুয়াল ফান্ড, পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড। কোম্পানির নাম কি? রেস মিউচুয়াল ফান্ড। এখন এটাই কোনো জায়গায় লিখে দিচ্ছে রেস কোম্পানি হলে আপনি কেনা যাবে না, কোথাও কে লিখছে? রেস হলে এটা, এটা কেনা যাবে কোথাও, এখানে কোথাও লেখা আছে এখানে? ইন্ডিকেটর দেখে বোঝা যাচ্ছে? ইন্ডিকেটর দেখে এটা বোঝা যাবে না। আপনি যখন বিনিয়োগ করবেন সেক্ষেত্রে আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, আপনাকে বুদ্ধির পরিচয় দিতে হবে। কেন? কারণ আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করবেন প্রথমে দেখতে হবে এই কোম্পানির ম্যানেজমেন্টটা কে আছে। এই কোম্পানির এটা হলো প্রথম শর্ত। আপনার ইপিএস টিপিএস যেগুলো বহুত পরে আসবে, ইপিএস ন্যাব ওর পি রেশিও ওর আরওসি ওর গ্রোথ এগুলো হ্যান ত্যান সব পরে আসবে এগুলো। প্রথম দেখতে হবে এটা ম্যানেজমেন্টে কি। আপনি যদি আমার এই কোর্সটাতে একটা জিনিস যদি শিখতে পারেন সেটা হচ্ছে এই লাইনটা। আপনি কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে আপনি দেখবেন, কি দেখবেন বলুন তো? ওটা ন্যাপ কি, ফিউচার গ্রোথ কি, ওটা কি হাঙ্কি ব্যাঙ্কি, এটা কি, এগুলো ওগুলো পরে অনেক, কিন্তু প্রথমে আপনি কোন জিনিসটা দেখতে হবে? এটার ম্যানেজমেন্টে কারা আছে। এটার ম্যানেজমেন্টে কারা আছে। সেই ম্যানেজমেন্টে যদি বিতর্কিত একটা মানুষও থাকে, এই কোম্পানির যতই ফিউচার প্রসপেক্ট ভালো হোক না কেন আপনি কখনোই বিনিয়োগ করবেন না, নেভার এভার। এটা যদি আপনারা মুখস্থ রাখতে পারেন এক জীবন, তাহলে আপনারা বড় ধরনের ফিনান্সিয়াল স্কিম থেকে বেঁচে যাবেন। কিন্তু আইএফআইসি ব্যাংকের একটা ইয়ে ছিল না, বন্ড ছিল না 15%? আইএফআইসি ব্যাংকের 15% বন্ড অনেকেই কিনতে পারে, 15% লাভ দিচ্ছে, কিনছে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে আইএফআইসি বন্ড এটা কেনা যাবে কিনা, তখন আমি বলছি আইএফআইসি বন্ডের এটা ম্যানেজমেন্টে কারা আছে। তাহলে ম্যানেজমেন্টে যারা আছে ওরা যদি 30% যদি আপনাকে লাভ দেয় তাও কিনবেন না, কারণ আপনি আসল টাকায় আর ফেরত পাবেন না। আমার বন্ড, হ্যাঁ আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমি বলতে এটার মালিক পক্ষে কি, এটার মধ্যে মালিক পক্ষে যে লোকরা আছে এটা যদি বলে 30% প্রফিট দিব তাও কেনা যাবে না, আপনার আসল টাকা চলে যাবে। এগুলো পঞ্জি স্কিম দিয়ে চালায়, কেমন চালায় সেগুলো আমরা সামনে ব্যাখ্যা করবো। তাহলে এই রেস কোম্পানিটা, তাহলে এই কোম্পানিটা হচ্ছে চালাচ্ছে কারা? এটা এটা চালাইছে হচ্ছে নাফিস শারাফত, যিনি ভদ্রলোক, ওনার কোম্পানি। তাহলে ওনার কোম্পানি যদি আপনাকে যদি ডাবল ট্রিপল প্রফিটে যদি আর আপনাকে যদি বলতো ম্যানেজমেন্টে। এখন আসেন আবির ভাই বলছে যে ম্যানেজমেন্ট চেনার উপায় কি? ম্যানেজমেন্ট চেনার বলে গুগল করা। গুগল করা আপনার যেটা করবেন আপনি, তারপরে দেখলেন যে প্রথম আসেন আপনার রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, রেস অ্যাসেট ম্যানেজমেন্ট। আপনি তাদের ওয়েবসাইটে যাবেন। অনেক কিছু আছে, তারা আর কি কিনে না কিনে এগুলো আমরা আস্তে আস্তে আসবো, হ্যাঁ। কারণ মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা কয়েকটা ক্লাস লাগবে। দেখবেন এখানের মধ্যে তার, এখানের মধ্যে কন্ট্যাক্ট আজের মধ্যে আছে কিনা এখানের মধ্যে। আমি যতটুকু দেখছিলাম যেটা হচ্ছে যে পার্টনার স্পন্সর, ওরা সম্ভবত এখানের মধ্যে ম্যানেজমেন্টের কোনো তথ্য ওরা হচ্ছে যে দেয়নি ওদের ওয়েবসাইটের মধ্যে। আমি আরো একবার হচ্ছে যে দেখছিলাম, সম্ভবত ওরা তথ্য এখানে মধ্যে দেয় না ওরা। পার্টনার স্পন্সর দিছে নাফিসারা, তো লোকজন চিনে তো সম্ভবত এই জন্য হচ্ছে দেয় না ওরা। ওদের ইয়ে পাওয়া যায় না। আপনি তখনই গুগল করবেন, আপনি আপনি হচ্ছেন যে আহ, যে কোন কোম্পানি বিনিয়োগ করার আগে আপনি সার্চ দিবেন, যে আপনি লিখবেন যে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট। শুনেন, ফিনান্সিয়াল কোনো কিছুতে আপনি প্রথম ধরে নেবেন ওটা একটা স্ক্যাম। প্রথম ধরবেন এটা, প্রথমে সন্দেহ করবেন, প্রথম সন্দেহ করবেন, হ্যাঁ। গুগলের প্রথমে আপনি নেতিবাচক জিনিস থেকে সার্চ দিবেন, প্রথমে নেতিবাচক জিনিস সার্চ দিবেন। তার যদি আপনি একটা নিউজও যদি পান এই কোম্পানি এগেন্সে যায়, তাহলে আপনি ভুল ওই কোম্পানিতে যাবেন না। একটা নিউজও যদি পান এখানের মধ্যে কি লেখা আছে, এসএসসি হল্ট ট্রেডিং থ্রু রেস অ্যাসেট ম্যানেজমেন্ট, তাহলে এখন এই লোকের কোম্পানিতে সে তার মিউচুয়াল ফান্ড কি করে না করে সেটা আমাদের দেখার গবেষণা করারও কিছু নাই। এবার আসলে অন্য মিউচুয়াল ফান্ড গুলো যদি আমরা যদি দেখি আমাদের দেশে আসলে আপনার এখানে যে ক্লোজ এন্ড যে মিউচুয়াল ফান্ড গুলো, সেই ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড গুলোর মধ্যে আমার গ্রামীণ S2 ছাড়া বাকি কোনোটার অবস্থা তেমন একটা ভালো না। গ্রামীণ S2 ছাড়া বাকি কোনোটার অবস্থা তেমন একটা ভালো না। এখানের মধ্যে কেন ভালো না সেটা আমরা আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাস আলোচনা আসবো, যে আমরা কেন এখানের মধ্যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গুলোর মধ্যে একমাত্র গ্রামীণ S2 ছাড়া যেমন এলআর গ্লোবাল ফান্ড, এটার কোম্পানি আরেক, ও হচ্ছে আরেক চিটার এখানের মধ্যে। এলআর গ্লোবাল ফান্ড সেটা আরেক, মানে ওরা হচ্ছে যে আপনার টাকাটা যে নিচে তারা বলছে সেগুলো কিনছে, আসলে ওরা কিছু কিনে না, ওরা আপনার টাকা নিয়ে ভেঙে মানে মেরে দিচ্ছে এটা। এলআর গ্লোবাল ফান্ড স্ক্যাম ফান্ড। আচ্ছা এলআর ল, এই যে ভদ্রলোকের নামটা হচ্ছে যে, এই যে এই লোকের নাম, এই যে এই লোক অনেক কোটি টাকা তারা মারছে। এই লোকের নাম হচ্ছে যে যে আমি নামটা ভুলে গেছি ওনার, হ্যাঁ। সে হলো ইউএসএ থেকে আসছে, আসে আমাদের এখানে মিউচুয়াল ফান্ডের নামে
সে অনেক টাকা মারছে, সে এখানের মধ্যে হিউজ অ্যামাউন্টের টাকা মারছে। ওরা অনেকগুলো মিউচুয়াল ফান্ড চালায়, এই যে গ্লোবাল, এই যে এআইবিএল, ডিবিএস, এগুলোর মধ্যে এগুলো। আর আইসিবি রাষ্ট্রায়ত্ত, রাষ্ট্রায়ত্ত যেহেতু এখানের মধ্যে প্রচুর এখানে অনিয়ম হয়েছে এখানের মধ্যে, আইসিবি এখানের মধ্যে। তো আমাদের এখন মিউচুয়াল ফান্ড গুলোর মধ্যে ওপেন এন্ড গুলো যদি, ক্লোজ এন্ড গুলো যদি বলেন, ক্লোজ এন্ডের মধ্যে একমাত্র গ্রামীণ এসু ছাড়া আর বিনিয়োগ করার মধ্যে এখানে আসলে তেমন কোনো কিছুই নাই এখানের মধ্যে। এগুলো আছে ম্যাক্সিমাম প্রত্যেকেরই এখানের মধ্যে। এক রেসের এখানে পুরো জিনিসটি স্ক্যাম, সব স্ক্যাম। এলা গ্লোবাল এলে সবগুলো স্ক্যাম এগুলো। আইসিবি সব স্ক্যাম এখানে। আইসিবি এখন ভালো লোকজন আসছে, কিন্তু এর কত ঠিক করতে পারবে সেটা আমরা জানি না। এগুলা প্রচুর স্ক্যাম প্রজেক্ট এগুলোর মধ্যে। তো আমি শেষ করতেছি আলোচনা। মিউচুয়াল ফান্ডে আমরা আরো 2-3টা সেশন নিব। স্টুডেন্টরা কিভাবে মাসে 1-2 হাজার টাকা বিনিয়োগ করবে, কোন ধরনের ফান্ডে সে বিনিয়োগ করবে, তারপরে এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে আমরা বলবো। আমরা হচ্ছে যে আজকে যেহেতু 12টা বেজে গেল, আমরা এখানে শেষ করে দিব। হ্যাঁ। তো এখানে আমাদের যে তথ্যটা সেটা হচ্ছে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জ্ঞানটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। একজন ধরেন অনেক কিছু বুঝলো সে, কিন্তু এটা সে বুঝে নাই যে আওয়ামী লীগের লোক থাকলেও কোম্পানিতে বিনিয়োগ করা যাবে। এটা প্রথম সূত্র সে ভুল করছে। এই যে প্রথম সূত্র সে যে ভুল করলো সে, তাহলে ওর ক্যাপিটাল থাকবে না এখানের মধ্যে। আমার বন্ডে বিনিয়োগ করছে অনেকে, আপনার হচ্ছে যে 15%। তারপর আরেকটা কোম্পানি একটা স্ক্যাম আনছিল না, একটা কোন কি একটা স্ক্যাম না, যে আপনার ন্যাশনাল পেনশন স্ক্যাম কি একটা জিনিস। আর আমি বলছি না এগুলো করা যাবে না, এগুলো এগুলো সব স্ক্যাম, এগুলো 2 নাম্বার এগুলো। এখন যারা ঢুকছে জিনিসগুলো তারা তাদের পুঁজি রক্ষা করতে পারে নাই। আমরা আস্তে আসবো সবই, আমরা আস্তে আস্তে আসবো এগুলো নিয়ে। একদম আমার বন্ড থেকে বের হওয়ার উপায় এখন দেখেন, সরকার আপনি কিনছিলেন, ওয়েট করে দেখেন ওদের হয়তো অ্যাসেট বিক্রি করে, ওটা যদি সরকার যে কিছু, ওটা ওটা পঞ্জি স্কিম ছিল, ওটা ছিল, ওটা একদম পঞ্জি স্কিম ছিল এটা, ওটা পঞ্জি স্কিম ছিল এটা।